আমাদের বাড়িতে সকালের দিকে হইচই একটু বেশিই হয়। আমার মা বয়সের কারণেই হোক কিংবা অন্য যে কোনো কারণেই হোক সকালবেলায় রেগে আগুন হয়ে থাকেন। যাকে দেখেন তার উপর দিয়ে ঝড় বয়ে যায়। ঝড়ের প্রবল ঝাপটা বেশিরভাগ সময় আমার বড় ভাইয়ের উপর দিয়ে যায়। বেচারার দোষ তেমন কিছু থাকে না, হয়তো টুথপেস্টের টিউবের মুখ লাগানো হয়নি কিংবা বাথরুমের পানির কল খোলা, এই জাতীয় তুচ্ছ ব্যাপার। রেগে আগুন হবার মতো কিছু না। আজও বেচারা বকা খাচ্ছে, আর মার গলা ক্রমেই উঁচুতে উঠছে। অন্য পক্ষ চুপচাপ। বড় ভাই আত্মপক্ষ সমর্থন করেও কিছু বলছে না, কারণ কথা বললেই বিপদ। আত্মরক্ষার একমাত্র উপায় নীরবতা। মার একতরফা কথাবার্তা থেকে যা বোঝা যাচ্ছে তা হচ্ছে বড় ভাই দাড়ি শেভ করেনি। বড় ভাইয়ের ডাক নাম বুনো। আমরা সবাই তাকে বুনো ভাই ডাকি। যার নাম বুনো তার স্বভাব চরিত্রে বন্যভাব প্রবল হওয়ার কথা, তা কিন্তু না। বুনো ভাই খুব শান্ত স্বভাবের মানুষ। এই যে মা তুফান মেল চালাচ্ছেন, তিনি একটা শব্দও করছেন না, মিটিমিটি হাসছেন। মা হড়বড় করে বলছেন, তুই ভেবেছিস কি তোর অনেক যন্ত্রণা সহ্য করেছি, গতকালও তুই শেভ করিসনি, আজও না। তোর মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি, ঘরে কি ব্লেড কেনার টাকা নেই নাকি তোকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দেওয়া হয় না? আবার হাসছিস কেন? এত কিছু শোনার পরেও তোর হাসি আসে? হাসি খুব সস্তা হয়ে গেছে। মার গালাগালির সঙ্গে তাল মিলিয়ে ঘটাং ঘটাং শব্দ হচ্ছে। শব্দটা টিউবওয়েলের পাম্প চেপে আমরা দোতলার ছাদে পানি তুলি। ট্যাঙ্কে পানি তোলার জন্য আমাদের কোনো ইলেকট্রিক পাম্প নেই। 1 হর্স পাওয়ার একটা পাম্প কিনলেই কাজ হয়। সেই পাম্প কেনা হচ্ছে না, কারণ আমার বাবার স্বাস্থ্যবাতিক। তিনি ঘোষণা করেছেন সকালবেলা সবাইকে খানিকক্ষণ টিউবওয়েলে পানি পাম্প করতে হবে। এতে এক ঢিলে 2 পাখি মারা হবে, পানি তোলা হবে, স্বাস্থ্যও রক্ষা হবে। শুরুতে আমরা সবাই বেশ উৎসাহ নিয়ে পানি তুলেছি, এখন আর উৎসাহ পাচ্ছি না। এই বাড়ির একমাত্র কাজের ছেলে জিতু মিয়ার জীবন শেষ হয়ে যাচ্ছে। সে হাড় ঝিরঝিরে শরীরে মিনিট 20 পাম্প করে তারপর 2 হাতে বুক চেপে বসে পড়ে, বড় বড় করে নিঃশ্বাস নেয়। এই দৃশ্য দেখলে যে কোনো লোক ভাববে আমরা বোধহয় হৃদয়হীন। তবে দেখে দেখে আমাদের অভ্যাস হয়ে গেছে বলেই এখন আর খারাপ লাগে না। শুধু বুনো ভাই এখনও অভ্যস্ত হতে পারেনি। তিনি রোজই জিতু মিয়াকে সাহায্য করতে চান এবং এক নাগারে খুব কম করে হলেও 1 ঘন্টা ঘটাং ঘটাং করেন। এমন চমৎকার একটি ছেলের ওপর মা শুধু শুধু তো রাগ করেন কেন কে জানে। অন্যদিন মিনিট 10 মধ্যেই মার দম ফুরিয়ে যায়, আজ ফুরোচ্ছে না। এখন বুনো ভাইয়ের অকর্মণ্য স্বভাবের ওপর লেকচার দেওয়া হচ্ছে। তাকে তুলনা করা হচ্ছে অজগর সাপের সঙ্গে, যে অজগর একটা আস্ত হরিণ গিলে 1 মাস চুপচাপ শুয়ে থাকে। মার এই উপমা খুব খারাপ না। অজগর সাপের শুয়ে থাকার সঙ্গে বুনো ভাইয়ের বিছানায় পড়ে থাকার মধ্যে বেশ মিল আছে। তাকে টেবিল চেয়ারে বসে কোনোদিন পড়তে দেখিনি। যাবতীয় পড়াশোনা তিনি করেন শুয়ে শুয়ে। তুই হচ্ছিস অজগর, বুঝলি? অতে অজগর, সেই অজগর। ঠিক আছে মা, এখন শান্ত হও। আমাকে বকে বকে তুমি ক্লান্ত হয়ে পড়েছ। তুমি একটু বিশ্রাম নাও মা, শান্ত হও। মা শান্ত হলেন না, আরও কী সব বলতে লাগলেন। মার চিৎকার প্রাস জিতু মিয়ার ঘটাং ঘটাংয়ের সঙ্গে যুক্ত হলো আমার বড় আপার 2 কন্যা রিমি ও পলির চিৎকার। এই 2 কন্যা কান ঝালাপালা করে দিতে লাগলো। বড় আপা গত 4 মাস ধরে আমাদের সঙ্গে আছেন, আরও 2 মাস থাকবেন, কারণ দুলাভাই কি একটা ট্রেনিংয়ে নিউজিল্যান্ডে গিয়েছেন 6 মাসের জন্য। রিমি এবং পলি এই 4 মাসে চিৎকার করে আমাদের মাথার পোকা নাড়িয়ে দিয়েছে। এদের কিছু বলার উপায় নেই। কিছু বললেই সত্য মিথ্যা মিশিয়ে এরা তাদের মার কাছে নালিশ করবে এবং লোক দেখানোর নাকি কান্না কাঁদবে। আমি একবার মহা বিরক্ত হয়ে বলেছিলাম, এই রিমি, আর শব্দ করলে চর খাবি। জন্মের মতো চিৎকার করার শখ মিটিয়ে দেব। রিমি চোখ বড় বড় করে খানিকক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপর লাফাতে লাফাতে তার মার কাছে গেল। বড় আপা সঙ্গে সঙ্গে আমার কাছে চলে এলেন। তার মুখ থমথমে, গলার স্বর ভারী, মনে হচ্ছে কথা বলতে বলতে কেঁদে ফেললেন। তার কান্নারও কাছে, রঞ্জু, তোর সঙ্গে আমার কথা আছে। কি কথা? দরজাটা বন্ধ কর বলছি। এমন কি কথা যে দরজা বন্ধ করে বলতে হবে? বড় আপা নিজেই দরজা বন্ধ করে আমার সামনের চেয়ারে এসে বসলেন এবং চাপা গলায় বললেন, আমার মেয়েগুলোকে তুই দেখতে পারিস না কেন? ওরা কি করেছে? কি যে বলো আপা, ওদের তো আমি খুবই পছন্দ করি। পরীর মতো 2 মেয়ে, দেখতে পাবো না কেন? কেন সেটা তো তুই বলবি, তোর কাছ থেকে শুনতে চাই। খানিকক্ষণ আগে রিমি কি করছিল বল? কি করছিল? চিৎকার করছিল। বাচ্চারা চিৎকার করবে না? করবে, তবে সারাক্ষণ করবে না। এমন চিৎকার থামতে বললে থামাবে। এদের মুখে তো কোনো ব্রেক নেই। সে চিৎকার করছিল শুধু এই কারণে তুই তাকে চট দিয়ে মেঝেতে ফেলে দিবি? আচ্ছা একটা মেয়ে।
কি বলছো আপা? চর দিয়ে মেঝেতে ফেলে দিব কেন? আবার অস্বীকার করছিস? তোর লজ্জাও লাগে না? কয়েকটা দিন শুধু আছি, তাও সহ্য হচ্ছে না? আমরা কি জন্মের মতো তোদের ঘাড়ে এসে চেপেছি? আমরা কি সিন্দামাতের ভূত যে নামতে পারবি না? আর আমাদের যদি তোর এতই অসহ্য হয় সেটা বলে ফেল, চলে যাই। এমন তো না যে যাবার জায়গা নেই, ফ্ল্যাটে তালা দিয়ে এসেছি, তালা খুলে ঢুকবো। আপা ব্যাপারটা হচ্ছে, থাক, তোকে ব্যাপার বলতে হবে না। ব্যাপার আমি বুঝতে পারি, আমার কি আর চোখ নেই? আমার চোখ আছে। দুয়ে দুয়ে যে চার হয় তা আমিও জানি। তোরা কেউ এখন আমাদের সহ্য করতে পারছিস না। বাবা সেদিন পলিকে ধমক দিলেন, আমার সামনেই দিলেন। আমি তো হতভম্ব। আমার সামনে আমার মেয়েকে ধমক দেবেন কেন? বড় আপা চোখে আঁচল চাপা দিয়ে ফুপাতে লাগলেন। তাকে নিয়ে বড় যন্ত্রণা হচ্ছে। তার মনে একটা ধারণা ঢুকে গেছে যে এ বাড়িতে আমরা তাকে পদে পদে অপমান করছি, অপদস্থ করার চেষ্টা করছি। একই মায়ের পেট থেকে আমরা 5 ভাই বোন এসেছি, 5 জনই সম্পূর্ণ 5 রকম। বড় আপা অসম্ভব সন্দেহপরায়ণ, ঝগড়াটে এবং ছিচকাদুনে। বুনো ভাই চুপচাপ ধরনের, কোনো কিছুতেই তিনি রাগ করে না। MA পাশ করেছেন 4 বছর আগে। এই 4 বছরে চাকরির কোনো চেষ্টা করেননি। আমাদের দুঃসম্পর্কের আত্মীয় আছেন শিল্পমন্ত্রী, তাকে ধরাধরি করে নারায়ণগঞ্জের একটা মিলে তার জন্য চাকরি জোগাড় করা হলো। ভালো চাকরি, 6,000 টাকার মতন বেতন, কোয়ার্টার আছে। 1.5 মাস সেই চাকরি করে একদিন সুটকেস নিয়ে বাসায় চলে এলেন। এই চাকরি নাকি ভালো লাগে না। তাকে ফেরত পাঠানোর জন্য অনেক ঠেলাঠেলি করা হলো, কোনো লাভ হলো না। মা যত রাগ করেন, বুনো ভাই তত হাসেন। বড়দের কোনো ছেলে মানুষই দেখে আমরা যেমন হাসি সেরকম হাসি। মা রাগী গলায় বললেন, এই চাকরি তোর পছন্দ না? কি চাকরি তোর পছন্দ? কোনো চাকরিই পছন্দ না মা। কি করবি তাহলে? কিছুদিন রেস্ট নেব। রেস্ট নিবি মানে? রেস্ট নিবি এর মানে কি? রেস্ট নেবার মানে হচ্ছে বিশ্রাম করা। কিছুদিন বিশ্রাম করব বলে ঠিক করেছি মা। বিশ্রাম করবি? হ্যাঁ, শুয়ে টুয়ে থাকবো, বই টই পড়ব। সত্যি সত্যি বুনো ভাই পরের 1 মাস শুয়ে শুয়েই কাটালেন। হাতে একটা পত্রিকা কিংবা বই, সেই বই মুখের উপর ধরা, পা নাচাচ্ছেন, মুখ হাসি হাসি, যেন তিনি বড় আনন্দে আছেন। রিমি এবং পলি বেশিরভাগ সময় তার ঘরেই লাফালাফি ঝাপাঝাপি করেন। তিনি ফিরেও তাকান না। তাদের চিৎকার চেঁচামেচি তার কানে ঢোকে বলেও মনে হয় না। সেই তুলনায় আমার মেজো ভাই খুব প্র্যাকটিক্যাল। মেজো ভাই ইঞ্জিনিয়ারিং পড়েন ফাইনাল ইয়ার, রাত দিন পড়াশোনা নিয়ে আছেন। পাশ করার সঙ্গে সঙ্গে বাইরে যেতে পারেন, সেই চেষ্টাও আছে। নানান জায়গায় লেখালেখি করছেন। একটা মেয়ের সঙ্গে তার বেশ ভালো ভাব আছে, খুব বড় লোকের মেয়ে। গাড়ি করে এ বাড়িতে আসে, এই গাড়িও মেয়ে নিজেই চালায়। মেয়েটার নাম শ্রাবণী, মেজো ভাই ডাকেন বনি বলে। খুব মিষ্টি করে ডাকেন। কাউকে যে এত মিষ্টি করে ডাকা যায় তা আমার ধারণায় ছিল না। মেয়েটা দেখতে বিশেষ ভালো না, চেহারায় কেমন পুরুষ পুরুষ ভাব। এই মেয়ে ছাড়াও আরও একটি মেয়ে মেজো ভাইয়ের কাছে আসে, সেই মেয়েটা দেখতে খুব সুন্দর, তবে গরিব ঘরের মেয়ে। বেশিরভাগ সময় সে হেঁটে হেঁটে আসে। তার নাম শোভা। মেজো ভাই তাকে ডাকেন শু বলে। এই মেয়ে বাসায় এলে মেজো ভাইয়ের মুখ অস্বাভাবিক উজ্জ্বল দেখায়। মেয়েটি চলে যাবার সময় মেজো ভাই তাকে এগিয়ে দেবার জন্য অনেক দূর যান, হয়তো বাসে তুলে দেন কিংবা রিক্সা ঠিক করে দেন। মেজো ভাইয়ের মুখের উজ্জ্বল ভাব মেয়েটি চলে যাবার পরেও অনেকক্ষণ থাকে। তবু আমরা কেন জানি মনে হয় মেজো ভাই বড় লোকের মেয়েটিকেই বিয়ে করবেন। কারণ খাবার টেবিলে একদিন কথায় কথায় বললেন, বাংলাদেশের কিছু কিছু মানুষের অসম্ভব পয়সা হয়েছে। শ্রাবণী বলে যে একটা মেয়ে আমার কাছে আসে, ওরা 3 বোন, 3 জনের নামেই গুলশানে আলাদা আলাদা বাড়ি আছে, 3 জনের আলাদা আলাদা গাড়ি। ক্যান ইউ বিলিভ ইট? কথাগুলো বলার সময় মেজো ভাইয়ের মুখ ঝলমল করতে লাগলো, চোখে ঘোর ঘোর ভাব চলে এলো। মনে হলো তিনি কল্পনায় গুলশানের বাড়ি এবং বাড়ির সামনে কাল রঙের মরিস মাইনর গাড়িটা দেখতে পাচ্ছেন। আমার সবচেয়ে ছোট বোনের নাম নিতু। নিতু এবার ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। ইউনিভার্সিটিতে ভর্তি হবার কারণেই বোধ হয় নিজেকে সে বেশ বড় বড় ভাবছে, যদিও সে এখনও পুরোপুরি ছেলে মানুষ। বাসায় সারাক্ষণ আচার খায়, শিবরামের বই পড়ে হিহি করে হাসে। টিভির অতি অখাদ্য নাটকও গভীর আগ্রহে দেখে। করুণ রসের 2-একটা ডায়লগ শুনলেই তার চোখে ছিলছিল করে ওঠে। ইউনিভার্সিটিতে ঢুকে সে নিজের জন্য একটা ঘর নিয়েছে। প্রতি রাতেই নিজের ঘরে ঘুমাতে যায়। একবার ঘুম ভাঙলেই ভয় পেয়ে মার ঘরে চলে আসে। ছোটবেলায় নিতুকে রাগানোর একটা বুদ্ধি ছিল, তার সামনে দাঁড়িয়ে বলা, নিতু আয় তু 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 তু। নিতুর স্কুল জীবনের বন্ধুরা এখনও তাকে এভাবে খ্যাপায়। নিতু হচ্ছে আমাদের পরিবারের সবার আদরের মেয়ে এবং হয়তোবা সবচেয়ে ভালো মেয়ে। ঠিক হলো না, সবচেয়ে ভালো আমাদের বুনো ভাই, মা যাকে অজকর সাপ বলেন। সব ভাই বোন সম্পর্কে বললাম, এবার বোধহয় নিজের কিছু কথা বলার দরকার।
মুশকিল হচ্ছে আমার নিজের প্রসঙ্গে বলার মতো কিছু নেই, তাছাড়া বলতে ইচ্ছাও করছে না। বরং মার কথা বলি। মা এককালে খুব রূপবতী ছিলেন। তার তরুণী বয়সের একটা ছবি আছে, সেই ছবির দিকে তাকালে হতভম্ব হয়ে যেতে হয়। আজকের মোটাসোটা চুল পাকা মার সঙ্গে এই চিপচিপে তরুণের কোনো মিল নেই। ছবিতে মার মুখে এক ধরনের দুষ্টু হাসি, চোখ দুটাকে অন্য ভুবনের রহস্যময়তা। একবার ছবির সামনে দাঁড়ালে চট করে সরে যাওয়া যায় না, খানিকক্ষণ তাকিয়ে থাকতে হয়। মা খুব রাগারাগি করেন, এটা তো বলেছি, তবে সবার সঙ্গে না। তার আগের মূল টার্গেট বুনো ভাই, আর দ্বিতীয় তার টার্গেট নিতু। বড় ভাইয়ের উপর রাগ করার তাও একটা অর্থ হয়, নিতুর উপর রাগের আমি কোনো কারণ খুঁজে পাই না। অনেক মানুষের সামনে নিতুকে অপমান করতে পারলে তিনি যেন কেমন আনন্দ পান, আবার একই সঙ্গে নিতু সামান্য অসুখ বিসুখে অস্থির হয়ে যান। অবশ্য বড় আপার সঙ্গে মার খুবই খাতির, দুজনে পান খেতে খেতে বান্ধবীর মতো গল্প করেন। গল্পের এক পর্যায়ে একজন অন্যজনের গায়ে ধাক্কা দেন, দেখতে ভালো লাগে, বেশ ভালো। আমাদের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে কিছু বলা হলো না। দোতলা বাড়ির কথা এক ফাঁকে বলেছি, নিতুর আলাদা ঘরের কথা বলেছি। এর থেকে ধারণা হওয়া বিচিত্র নয় যে আমরা বেশ মালদার পার্টি। আসলে তা না, সাধু ভাষায় বলতে গেলে বলতে হয় ইহা সত্য নহে। আমরা মোটেই মালদার পার্টি নই, খুবই দুর্বল পার্টি। আশেপাশে কেউ তা জানে না। তারা দেখে অনেকখানি জায়গা জুড়ে চমৎকার একটা দোতলা বাড়ি, লাল রঙের বাগান বিলাসের পাতা যখন বাড়িটা ঢেকে ফেলে তখন এই বাড়িকে স্বপ্নের বাড়ি বলে মনে হয়। এই বাড়িতে যারা থাকে তাদের দুর্বল পার্টি মনে হওয়ার কোনো কারণ নেই। কাউকে বাড়ির ঠিকানা দেওয়ার সময় আমরা বলি, রাস্তার ডান দিকে মোড় নিলেই দেখবেন চমৎকার একটা সাদা বাড়ি, বাগান বিলাসের ছাওয়া। আমাদের বাড়ির কথা বলতে গেলে চমৎকার বিশেষণ আপনা আপনি চলে আসে। মজার ব্যাপার হচ্ছে এই বাড়ি কিন্তু আমাদের না, আমরা এই বাড়ির কেয়ারটেকার। আসল মালিক হলেন মঈনুদ্দিন চাচা, বাবার ছেলেবেলার বন্ধু। তারা দুজন একই সঙ্গে বিএ পাশ করেন। বাবা ধরাধরি করে চাকরি পেয়ে যান, মঈনুদ্দিন চাচা পান না। তিনি ইন্টারভিউর পর ইন্টারভিউ দিতে থাকেন। তার খুবই খারাপ সময় যেতে থাকে। বাবা তখন মোটামুটি সব গুছিয়ে ফেলেছেন, বিয়েও করেছেন, ফ্ল্যাটে ভাড়া করে থাকেন, গোছানো ছিমছাম সংসার। মঈনুদ্দিন চাচার কিচ্ছু হচ্ছে না, বাবার সঙ্গে থাকেন, বসার ঘরে সোফায় রাতে ঘুমান, সারাদিন চাকরির চেষ্টা করেন, কিছু হয় না। শেষে কি একটা ব্যবসা শুরু করলেন। ব্যবসা ঠিক না, দালালি ধরনের কাজ, যাতে ক্যাপিটাল লাগে না। এতেই তার কপাল খুলে গেল। হু হু করে পয়সা আসতে লাগলো। দালালি ছেড়ে নানান ধরনের ব্যবসা শুরু করলেন। কয়টা মার খেলো, কয়েকটা দাঁড়িয়ে গেল, বাড়ি করলেন, তারপর চলে গেলেন ইংল্যান্ড। ওইখানে ব্যবসার চেষ্টা দেখবেন। তাছাড়া দেশে বোধহয় ব্যবসা সংক্রান্ত তার কিছু জটিলতাও সৃষ্টি হয়েছে। আর বাড়ি চলে এলো আমাদের হাতে। ঠিক হলো আমরা থাকবো, বাড়ির রক্ষণাবেক্ষণ করব। বাবা বললেন, এক শর্তে থাকবো, ভাড়া নিতে হবে। যত ভাড়া হওয়া উচিত তা তো দিতে পারবো না, যা পারি আলাদা অ্যাকাউন্টে জমা করে রাখবো। মঈনুদ্দিন চাচা বললেন, বেশ, কিছু কিছু টাকা আলাদা অ্যাকাউন্টে রাখ, ছোটোখাটো রিপেয়ারিংয়ের কাজ এই টাকায় করা যাবে, আমার কোনো আপত্তি নেই। বাড়ি আমি অন্যের হাতে দিতে চাই না, বাড়ির পেছনে তোমরা খরচপাতি করতে চাও করবে। আমরা কোনো খরচপাতিই করলাম না। মঈনুদ্দিন চাচার অ্যাকাউন্টে এক পয়সাও জমা পড়লো না। আমরা অন্যের বাড়িতে দিব্যি থাকি, খাই দাই ঘুমাই। প্রতি মাসে বাড়ি ভাড়া টাকাটা বেঁচে যায়। শুধু তাই না, বাবা চিঠি লিখে মঈনুদ্দিন চাচার কাছ থেকে মাঝে মাঝে টাকা আনান। যেমন একবার লিখলেন, দোতলার ছাদে দুটো ঘর করে রাখলে বেশ ভালো হয়, এবং ছাদের চারদিকে রেলিং দেওয়া দরকার, বাচ্চারা ছাদে যায়। মঈনুদ্দিন চাচা তার জন্য আলাদা করে টাকা পাঠালেন। পানির পাম্পের জন্য লেখা হলো, তার জন্য টাকা চলে এলো। কিছু মাটি দিয়ে উঠোনটা উঁচু করা দরকার, 6 ট্রাক মাটি হলেই হলে। মঈনুদ্দিন চাচা সেই টাকাও পাঠান। এসব টাকার কোনোটাই বাবা কাজে লাগান না। ঘর উঠল না, রেলিং হলো না, পানির পাম্প কেনা হলো না। মঈনুদ্দিন চাচা বাড়ির পেছনে দুটো ঘর করার জন্যও টাকা পাঠালেন। ওই ঘরে ড্রাইভার, মালি, দারোয়ান ওরা থাকবে। তিনি এই সঙ্গে ইংরেজিতে একটা চিঠি লিখেন, যার বিষয়বস্তু আগামী বছরের মাঝামাঝি তিনি দেশে আসবেন, কতদূর কি হলো দেখবেন। অথচ কিছুই করা হয়নি। শেষবার পাঠানো টাকা বাবা একটা ব্যবসায় খাটিয়েছিলেন, সেখান থেকে আর পয়সা আসেনি। আমও গেছে, ছালাও গেছে। এখন বাবার মানসিক অবস্থা খুবই খারাপ। আগে স্বাস্থ্যবিধি পালনে নিয়মিত প্রাতঃভ্রমণ করতেন, সেই প্রাতঃভ্রমণ আপাতত বন্ধ। অফিস থেকে এসে ঝিম মেরে বসে থাকেন। কলিং বেল বাজলে দারুণ চমকে ওঠেন, বোধহয় ভাবেন মঈনুদ্দিন চাচা চলে এসেছেন। যখন দেখা যায় না মঈনুদ্দিন চাচা না অন্য কেউ, তখন বাবার চোখে আনন্দের একটা আভা খেলে যায়। আমার বড় মায়া লাগে। কয়েকদিন আগে সবাইকে ডেকে একটা মিটিংয়ের মতো করলেন। শুকনো মুখে বললেন,
মঈনুদ্দিন চলে আসছে, একটা কিছু তো করতেই হবে, বাড়ি ছেড়ে দিতে হবে, কম ভাড়ায় একটা বাসা খোঁজা দরকার। তোমাদের বিষয়টা বলতে আমি কোনো অসুবিধা দেখছি না, বলাই উচিত। আমি এখন চোখে অন্ধকার দেখছি, টোটাল ডার্কনেস। বাবা মার দিকে তাকালেন। এমনিতে মার কথার যন্ত্রণাতে থাকতে পারি না, আজ তার মুখেও কথা নেই, তিনিও সম্ভবত চোখে অন্ধকার দেখছেন। আমার নিজের বেশ মন খারাপ হলো। এই চমৎকার সাদা বাড়িটি ছেড়ে দিয়ে আবার 2 রুমের ফ্ল্যাটে উঠতে হবে, থাকবো কি করে, দম বন্ধ হয়ে আসবে তো। মেজো ভাই বললেন, ইনি বেড়াতে আসছেন, বাড়ি দখল নেওয়ার জন্য তা আসছেন না, কাজেই আমরা এখন যেমন আছি পরেও থাকবো, আমি তো কোনো সমস্যা দেখছি না। কিন্তু সে যখন দেখবে কাজ টাজ কিছু হয়নি, তখন আবার কি রাগারাগি হইচই করবে, তাই বলে তো বাড়ি থেকে বের করে দিতে পারে না। এভিকশন এত সহজ না, খুব কঠিন। জোর করেও অন্যের বাড়িতে থাকবো নাকি? দরকার হলে থাকতে হবে, থানা পুলিশ করবে, বাজে ব্যাপার। থানা পুলিশ করলে আমরাও থানা পুলিশ করব, থানা পুলিশকে ওনার একার নাকি? আমাদের রাইট অফ পজিশন আছে না, আইন আমাদের পক্ষে। বুনো ভাই এই পর্যায়ে বললেন, তোর কথাবার্তা তো আমি কিছুই বুঝছি না। বেচারা এতদিন থাকতে দিয়েছে থেকেছে, এখন চলে যেতে বললে চলে যাব না, এ কেমন কথা? যাবে কোথায়? যেখানেই হোক যেতে তো হবে। আমার তো মনে হয় যে টাকাটা ভদ্রলোক পাঠিয়েছিলেন সেটা জোগাড় করে রাখলে, মানে ওনাকে টাকাটা দিয়ে যদি, টাকাটা থাকতে হবে তো বাবা, তোমার কাছে কি টাকাটা আছে? জবাব দিলেন না বাবা। সেই সময় হঠাৎ কলিং বেল বেজে উঠল। দেখা গেল বাবা দারুণ চমকে উঠেছেন। না, মঈনুদ্দিন চাচা না, শ্রাবণী এসেছে। মেজো ভাই মিটিং ফেলে উঠে গেলেন। বাবা আমার দিকে তাকিয়ে অসহায়ভাবে বললেন, রঞ্জু, কি করা যায় বলতো? আমি পরিবেশ সহজ করার জন্য হালকা গলায় বললাম, চলো আমরা সবাই মিলে আলাদিনের চেরাগের সন্ধানে বের হই। রসিকতা হিসেবে এটা যে খুব উচ্চমানের তা না, তবে নিতু হেসে ভেঙে পড়ল। হাসির ফাঁকে ফাঁকে অনেক কষ্টে বলল, ভাইয়া যা হাসাতে পারো তুমি। বাবা বেশ কয়েকবার কঠিন দৃষ্টিতে নিতুর দিকে তাকালেন। নিতুর হাসি আর বন্ধ হলো না। মা উঠে এসে আমাদের সবাইকে হতভম্ব করে দিয়ে প্রচণ্ড চর বসিয়ে দিলেন নিতুর গালে। নিতু বড় অবাক হলো, তবে সম্ভবত পরিস্থিতি গুরুত্ব খানিকটা বুঝল, কারণ কেঁদে ফেলল না। বা উঠেও চলেও গেল না, শুকনো মুখে বসে রইল। যাই হোক, বাবার এবং সেই সঙ্গে আমাদের সবার সমস্যার সমাধান হঠাৎ করেই হয়ে গেল। মঈনুদ্দিন চাচার মেয়ের এক রেজিস্টার্ড চিঠি এসে পড়ল। ইংরেজিতে লেখা চিঠি, যার সরল বাংলা, আমার আব্বার শরীর ভালো না, হঠাৎ খুব খারাপ করেছে, তাকে চিকিৎসার জন্য আমেরিকা নিয়ে যাচ্ছি, কাজেই এখন তিনি আর দেশে যেতে পারছেন না। বাবা আপনাদের তার জন্য দোয়া করতে বলেছেন, দয়া করে দোয়া করবেন। ইতি তানিয়া। তানিয়া মঈনুদ্দিন চাচার বড় মেয়ে, বয়সে নিতুর 3 বছরের ছোট। মঈনুদ্দিন চাচা বিয়ে করেন অনেক দেরিতে, নিতুর জন্মেরও বছরখানেক পর। বিয়ের কিছুদিনের মধ্যে আমাদের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। হঠাৎ আসবেন তখন তাকে অন্য বাড়ির লোক মনে হতো। তিনি থাকতেন চমৎকার বাংলো প্যাটার্নের একটা বাড়িতে, যে বাড়ির ভাড়া 7,000 টাকা। দারোয়ান আছে, মালি আছে, 4টা বাথরুমের 3টাতেই বাথটাব, হুলুস্থুল কাণ্ড। আমরা বেশ কয়েকবার ওই বাড়িতে গিয়েছি, কখনো স্বস্তি বোধ করিনি। এই বাড়িতে গেলেই মনটা খারাপ হয়ে যেত। ওরা এত বড় লোক, আমরা এত গরিব। মঈনুদ্দিন চাচা একসময় দরিদ্র ছিলেন এবং বাবার অতি ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, এটা বিশ্বাস করতে আমার কষ্ট হতো। বাবা যখন তার সঙ্গে তুই তুই করে কথা বলতেন, তখন আমার ভয় ভয় করত। মনে হতো বাবা খুব একটা ভুল কাজ করছেন, এই ভুলের জন্য সবার সামনে বকা খাবেন। তানিয়া এবং তার ছোট বোন মুনিয়াও বেশ কয়েকবার আমাদের বাসায় এসেছে। মেয়ে দুটির চেহারা ভালো না, তবে সবসময় সেজে গুজে থাকতে বললে দেখতে ভালো লাগতো। এই 2 মেয়ে আমাদের বাসায় এলে কখনো কথা বলতো না, গম্ভীর মুখে বসে থাকত। নিতু একবার তানিয়াকে হাত ধরে তার ঘরে নিয়ে যেতে চেয়েছিল। তানিয়া বিরক্ত গলায় বলেছিল, প্লিজ আমার হাত ধরে টানাটানি করবেন না, কেউ গায়ে হাত দিলে আমার ভালো লাগে না। এই কথায় নিতু খুবই অপমানিত বোধ করে। সে তখন ক্লাস 10-এ পড়ে, অপমানিত বোধ করারই বয়স। সেই বছরই মঈনুদ্দিন চাচা ইংল্যান্ডে চলে যান এবং আমরা তাদের নতুন বাড়িতে কেয়ারটেকার হিসেবে উঠে আসি। নিতু কিছুতেই এই বাড়িতে থাকতে রাজি ছিল না, বারবার ঘাড় গোজ করে বলেছিল, আমরা কেন ওদের বাড়িতে থাকবো? আমরা কি পাহারাদার যে ওনার বাড়ি পাহারা দেব? আমি কিছুতেই ওই বাড়িতে যাবো না, মরে গেলেও না। ওটা তানিয়াদের বাড়ি, ওই হিংসুটে মেয়ের বাড়িতে আমি থাকবো না। মজার ব্যাপার, মঈনুদ্দিন চাচার ওই হিংসুটে মেয়ের চিঠি পড়ে আমাদের বাসায় শান্তি ফিরে এলো। বাবার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে গেল।
যদিও সেই চিঠি পড়ে বন্ধুর অসুখের কথা ভেবে তার বিষাদগ্রস্ত হবার কথা ছিল, তিনি তেমন বিষাদগ্রস্ত হতে পারলেন না। তবু মুখ যথাসম্ভব করুণ করে বললেন, আহা, কি অসুখ হলো বলতো। অসুখ সম্পর্কে যখন কিছু লেখেনি তখন তো মনে হচ্ছে মারাত্মক কিছু। ক্যান্সার না তো? ক্যান্সার হলে আমি তো কোনো আশা দেখি না। ভেরি স্যাড। ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার। মা বললেন, বড় কিছুই হবে, নয়তো কি আর চিকিৎসার জন্য আমেরিকা গেছে? দ্যাটস ট্রু। তাছাড়া ও নিজে চিঠি পর্যন্ত লেখেনি, সবার কাছে দোয়া যাচ্ছে। উফ, আমি তো সহ্য করতে পারছি না। তুমি মৌলানা সাহেবকে ডেকে একটা মিলাদের ব্যবস্থা করো। মা জিতু মিয়াকে দিয়ে মুরগি আনিয়ে ছটকা দিলেন। বাসায় একদিন মিলাদও হলো। একজন উটকো ধরনের মাওলানা এসে নবী করিমের জীবনের যাবতীয় ঘটনা তুলে 2 ঘন্টা লাগিয়ে বর্ণনা করলেন। এত বিরক্ত লাগছিল যে বলার না, কিন্তু ধর্মীয় ব্যাপার বিরক্তি প্রকাশ করা যায় না বলে মুখ বুজে সহ্য করেছি। 1 মাস পর আমেরিকা থেকে মঈনুদ্দিন চাচার মৃত্যু সংবাদ এলো। তার যকৃতে ক্যান্সার হয়েছিল, সিরোসিস অফ লিভার। বাবা খানিকক্ষণ কাঁদলেন। হয়তো আন্তরিকভাবেই তিনি দুঃখিত হয়েছিলেন, কারণ মঈনুদ্দিন চাচা তার একেবারে ছেলেবেলার বন্ধু। তাদের দুজনের নিশ্চয়ই অনেক সুখ স্মৃতি আছে। সবচেয়ে বেশি কাঁদল নিতু। সে কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে বলল, কারণ মঈনুদ্দিন চাচা নিতুকে খুব আদর করতেন। নিতু যখন ক্লাস 2-3-তে পড়তো তখন মঈনুদ্দিন চাচা তাকে প্রায় স্কুল থেকে নিয়ে গাড়িতে করে ঘুরতেন। তিনি তখন নতুন গাড়ি কিনেছে, নিতুর এই গাড়ি খুব পছন্দ। মঈনুদ্দিন চাচা প্রায় নিতুকে বলতেন, মা, তোর গাড়ি এত পছন্দ, তোকে আমি তোর বিয়ের সময় একটা গাড়ি প্রেজেন্ট করব। তোকে কথা দিলাম রে মা। নিতু কচি কচি গলায় বলতো, আপনি ভুলে যাবেন না তো চাচা? না না, ভুলবো না, আমি কিছুই ভুলি না রে মা, আমার স্মৃতিশক্তি অসাধারণ। বিয়েতে সে গাড়ি পাবে না, এই শোকে নিশ্চয়ই নিতু কাঁদেনি। তার দুঃখে কোনো খাত ছিল না। মঈনুদ্দিন চাচা তাকে যেমন পছন্দ করতেন, সেও তাকে তেমনই পছন্দ করত। আমরা তার মৃত্যুতে সত্যিকার অর্থেই ব্যথিত হলাম। তার মৃত্যু সংবাদ পাওয়ার আর 2 মাস পর যখন তার মেয়ে আমেরিকা থেকে জানালো তার বাবা মৃত্যুর সময় বলে দিয়েছিলেন, ঢাকার যে বাড়িতে আমরা আছি সেই বাড়িটা যেন আমরাই পাই এই ব্যবস্থা করতে। কিভাবে কি করতে হয় তা সে জানে না। তার মার শরীরও ভালো না, তার দেশে এসে প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করবে। এই চিঠি পেয়ে সত্যিকার অর্থেই আমরা অভিভূত হলাম। মঈনুদ্দিন চাচা তার এক জীবনে প্রচুর অর্থ উপার্জন করেছেন, তবে তার মানে এই না যে তিনি আস্ত একটা বাড়ি ছেলেবেলার বন্ধুকে দিয়ে দিবেন। কেউ তা দেয় না। গল্প উপন্যাস বা সিনেমায় হয়তো দেয়, বাস্তবে না। শুরুতে আমি বলেছিলাম যে এই বাড়ি আমাদের না, আমরা এই বাড়ির কেয়ারটেকার। এটা আর প্রযোজ্য নয়। এই বাড়ির এখন আমরাই মালিক। দরিদ্র মধ্যবিত্ত এখন আর আমাদের বলা চলে না। আমরা ঢাকা শহরে আস্ত একটা দোতলা বাড়ির মালিক। কাগজপত্র এখন আমাদের কাছে আছে, দানপত্র রেজিস্ট্রি হয়েছে, আইনের কোনো ফাঁক নেই। আমার ইঞ্জিনিয়ার মেজো ভাই ইতিমধ্যে চিন্তাভাবনা শুরু করেছে এই বাড়ি ভেঙে 7 তলা একটা কমপ্লেক্স হবে। পুরো বাড়িটা হবে আরসিসির ওপর। 1 তলায় থাকবে গ্যারেজ, শপিং মল, লন্ড্রি, অ্যাপার্টমেন্ট। এই বিশাল কমপ্লেক্সের জন্য বাড়তি কোনো ব্যাংক লোনেরও প্রয়োজন হবে না। কিছু কিছু অ্যাপার্টমেন্ট বিক্রি করে দিলেই টাকাটা উঠে আসবে। প্রায় 1 বিঘা জমির উপর বাড়ি। জমির দামই 30 থেকে 40 লাখ টাকা। আমরা এক ধাক্কায় অনেক দূর উঠে গেলাম। দূরে ওঠা মানুষদের কাছে পৃথিবী অনেক ছোট মনে হয়। আমাদেরও সেরকম মনে হওয়া উচিত ছিল। আমাদের সবারই আচার আচরণ এবং মানসিকতা খানিকটা হলেও বদলানো উচিত। আশ্চর্যের ব্যাপার, বদলালো না। বড় ভাই আগের মতো একটা খবরের কাগজ হাতে নিয়ে পা নাচাতে লাগলেন। মা সবার সঙ্গে সমানে ঝগড়া করে যেতে লাগলেন। নিতু নিজেকে তরুণী হিসেবে জাহির করার জন্য আগের মতোই ব্যস্ত রইল। তবে কিছুটা পরিবর্তন যে হলো না তা না। যেমন হয়তো দেয়ালে পেরেক পুঁতছি, মা ছুটে এসে বললেন, এসব কি, দেয়াল জখম করছিস কেন? যেন এই বাড়ি আর এখন বাড়ি না, এটা একটা মানুষ, এর প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। এর দেয়াল জখম করলে ব্যথা পায়। অবশ্যই বাড়ি মেজো ভাইকে বেশ খানিকটা বদলে দিল। একদিন দেখি গজফিতা নিয়ে জমি মাপামাপি হচ্ছে, সঙ্গে বিষণ্ণ চেহারার বুড়ো একজন মানুষ। আমি দোতলার জানালা থেকে দেখলাম মেজো ভাই হাত নেড়ে নেড়ে বুড়োকে কি যেন বলছে। একদিন আমাদের 3 ভাইকে নিয়ে তিনি একটা মিটিংও বসালেন। তার স্বভাবভঙ্গি দেখে মনে হলো গুরুত্বপূর্ণ মিটিং। দরজা ভিড়িয়ে দিলেন। তার গলার স্বর নিচে নেমে গেল। বুনো ভাই পা নাচানো বন্ধ করে বিস্মিত স্বরে বললেন, তুই এরকম করে কথা বলছিস কেন? তো কি হয়েছে? এনিথিং রং? কিছু হয়নি। আমি কি বলতে চাচ্ছি দয়া করে মন দিয়ে শোন। এই যে প্রপার্টি আমরা পেয়েছি, এর ডেভেলপমেন্টের ব্যাপারে তোমরা
কি ভাবছো সেটা প্রথমে আমি জানতে চাই, তারপর আমার কিছু কথা আছে যা আমি বলতে চাই। বুনো ভাই, প্রথমে তুমি বলো। আমার কাছে মনে হচ্ছে এটা একটা ফর্মাল মিটিং। যদি তাই হয় তাহলে একজন সভাপতি ঠিক করা দরকার। কে হবে সভাপতি? আমি তোর নাম প্রস্তাব করতে পারি, করব? আজে বাজে কথা বলার আমি কোনো অর্থ দেখছি না। লেট আস ডিসকাস করার আমি তো কিছুই দেখছি না। মঈনুদ্দিন চাচার মেয়ের কাছ থেকে বাড়ি নিয়েই আমাদের উচিত হয়নি, কাজটা ভুল হয়েছে। কেন? চাচা যা করেছেন ঝোঁকের মাথায় করেছেন। তার যদি ক্যান্সার না হতো, মৃত্যু যদি তার সামনে এসে না দাঁড়াতো, তাহলে তিনি এই কাজ করতেন না। তিনি ঠিকই বাড়ি দেখতে আসতেন এবং বাড়ির কোনো কাজ হয়নি দেখে বাবার সঙ্গে রাগারাগি করতেন, হয়তো আমাদের বেরো করে দিতেন। মৃত্যুকে চোখের সামনে দেখে বেচারা সব এলোমেলো হয়ে গেল। তার এই দান গ্রহণযোগ্য নয়। এইসব কি বলছো তুমি? সত্যি কথা বলছি। পাগল অবস্থায় কেউ উইল করলে সেই উইল গ্রাহ্য হয় না। তিনি পাগল অবস্থায় বাড়ি দান করেছেন, এই দানও গ্রাহ্য নয়। উনি পাগল ছিলেন তোমাকে কে বলল? কেউ বলেনি, আমি অনুমান করতে পারি। পাগল মানে কি? পাগল হচ্ছে সেই মানুষ যার পক্ষে র্যাশনালি চিন্তা করা যে কোনো কারণেই হোক সম্ভব না। তুমি তাহলে কি করতে বলো? আমি ভাবছি বাবাকে বলবো বাড়িটা ওই মেয়েকে ফেরত দিতে। ওই মেয়ের হাতেও খুব টাকা পয়সা আছে বলে মনে হয় না। আমার ধারণা জমানো সব টাকা বাবার চিকিৎসায় খরচ করে ফেলেছে। ঢাকায় মঈনুদ্দিন চাচার একখানা বাড়িও করেননি। কাজেই আমাদের যা করতে হবে তা হচ্ছে মেয়েকে বলা, দেখো তানিয়া, তোমার বাবা মৃত্যুর আগে একটা কথা বলেছেন, সেই কথা নিয়ে তুমি ছুটাছুটি করছো। এই কথার কোনো মানেই নেই। এই বাড়ি তোমার, তুমি দয়া করে ফেরত নাও। চুপ করো তো। আমি তো চুপ করেছিলাম, তুই কথা বলতে বললেই বললে কথা বলছি। আমার এত কী দায় পড়েছে? তো এই ব্যাপারটা নিয়ে আমি খুব চিন্তা করছি। তোমাকে এত চিন্তা করতে কেউ বলেনি। তুমি দয়া করে অজগর সাপের মতো শুয়ে থাকো আর পা নাচাও। তুই এত রেগে আছিস কেন? রেগে আছি কারণ তোমার মধ্যে কোনো ড্রাইভ নেই, উন্নতি করার কোনো ইচ্ছা নেই। আমি চাচ্ছি আমরা 3 ভাই মিলে একটা লিমিটেড কোম্পানি খুলে মাল্টি স্টোরিং বিল্ডিং প্রজেক্ট হাতে নেব, আর তুমি উল্টাপাল্টা কথা শুরু করলে যেন বিরাট ফিলোসফার। অন্যের জায়গার উপর তুই মাল্টি স্টোরিং বিল্ডিং করবি? তোর কি মাথাটা খারাপ হয়ে গেল? অন্যের জায়গায় হবে কেন? অবশ্যই অন্যের জায়গা। আগেই তো বললাম, মঈনুদ্দিন চাচার এই বাড়ি আমাদের দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না। পুরো ব্যাপারটা একজন অসুস্থ মানুষের ঝোঁকে ঘটে গেছে। তুমি এত বেশি বোঝো বলি তো তোমার আজ এই অবস্থা। কি অবস্থা? 3 রাত বিছানায় শুয়ে পা নাচাতে হয়। ফাইনাল পরীক্ষার সামনে মন দিয়ে পড়াশোনা কর। 3 রাত বাড়ি, প্রপার্টি, ডেভেলপমেন্ট মাথায় ঘুরলে তো তুই ফেল করবি। আমার পরীক্ষা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমি তো আর অসুস্থ না, আমি সুস্থ। আমি আমার নিজের ভালো মন্দ বুঝি। মেজো ভাই মুখ লাল করে ঘর থেকে বের হয়ে গেলেন। বুনো ভাই আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বললেন, রঞ্জু তুই বস। আমি বসলাম। তিনি বিছানায় গা লিয়ে দিতে দিতে আগ্রহ নিয়ে বললেন, মঈনুদ্দিন চাচার মেয়েটাকে দেখেছিস? মেয়েটাকে তোর কেমন লাগে? ভালো। শুধু ভালো? দেখতেও মন্দ না। আর কিছু? আর কিছু তো মনে পড়ছে না। বুনো ভাই উঠে বসলেন। তার চোখে মুখে কৌতূহল এবং আগ্রহ। চাপা গলায় বললেন, খুব স্পিরিটেড মেয়ে। আমার মেয়েটাকে খুব পছন্দ হয়েছে। মঈনুদ্দিন চাচার মেয়েটাকে মরার সময় একটা অন্যায় কথা বলেছেন। মেয়ে অক্ষরে অক্ষরে সেই কথা পালন করছে। তার আত্মীয় স্বজনরা নিশ্চয়ই অনেক বাধা দিয়েছে, এই মেয়ে কিছুই শোনেনি। ভুল বললাম নাকি রঞ্জু? না, ভুল বলনি। একটা জিনিস লক্ষ্য করেছিস, মেয়েটা তার বাবার কথা, অসুখের কথা, মৃত্যুর কথা আমাদের ইলাবোরেটলি বলল। বলতে কি একবারও কাঁদল না। আমি এই জিনিসটা খুব অবাক হয়ে লক্ষ্য করলাম। তুই লক্ষ্য করেছিস? আর একটি ইন্টারেস্টিং ব্যাপার লক্ষ্য করলাম। শুরুতে মেয়েটাকে আমার মোটে আকর্ষণীয় মনে হয়নি। চলে যাবার সময় মনে হলো, বাহ, মেয়েটা দেখতে ভালো তো। তিনি আবার বিছানায় শুয়ে পড়লেন, হাতে 2 দিন আগের পত্রিকা। এটা হচ্ছে তার সিগন্যাল। কথা শেষ হয়েছে, এখন চলে যাও। আমি উঠে দাঁড়াতে দাঁড়াতে বললাম, বুনো ভাই। তিনি মুখের উপর থেকে পত্রিকা না নামিয়ে বললেন, বলে ফেল। তুমি যে জীবনটা শুয়ে শুয়ে কাটিয়ে দিচ্ছ, তোমার খারাপ লাগে না? না, পৃথিবীতে প্রচুর লোক আছে যারা দিনরাত পরিশ্রম করে। অল্প কিছু আছে যারা কিছুই করে না। আমি সেই অল্পের দলে। মাইনরিটি হবার যন্ত্রণা যেমন আছে, আনন্দও আছে। এরকম কতদিন থাকবে? বেশি দিন থাকবো না। একদিন দেখবি গা ঝাড়া দিয়ে উঠে বসেছি, চাকরি বাকরি করছি। বুনো ভাই আমার দিকে তাকিয়ে চোখ টিপলেন, যেন আমাকে আশ্বস্ত করতে চান। বুনো ভাই, যাই। যা, বাবার দিকে লক্ষ্য রাখিস। আমি বিস্মিত হয়ে বললাম, তোমার কথা বুঝতে পারছি না। কার দিকে লক্ষ্য রাখবো?
বাবার দিকে লক্ষ্য রাখবি। আমার মনে হচ্ছে বাবার মাথায় গন্ডগোল হয়েছে। বুনু ভাই মুখের উপর থেকে পত্রিকা নামিয়ে হাসলেন। হাসতে হাসতে বললেন, এমনি বললাম, তোকে ভয় দেখালাম। বুনু ভাইয়ের কথা আমি পুরোপুরি আগ্রাহ্য করলাম না। বাবার দিকে খানিকটা লক্ষ্য রাখলাম। তেমন কিছু চোখে পড়ল না। সহজ স্বাভাবিক মানুষ, তাকে বাড়ির পেছনের ফাঁকা জায়গাটায় বেশিরভাগ সময় কাটাতে দেখা গেল। একদিন এগিয়ে গিয়ে বললাম, এখানে কি করছো? কিছু না, বসে আছি। রোদে বসে আছো যে? এমনি দাঁতে ব্যথা, এই জন্য। দাঁতে ব্যথা হলে কেউ রোদে বসে থাকে? চলো ডাক্তারের কাছে যাই। বাদ দে। বাদ দেবো কেন, চলো যাই। সেদিন বিকেলেই ডেন্টিস্টের কাছে নিয়ে গেলাম। ডেন্টিস্ট প্রথম দিনেই 2টা দাঁত টেনে তুলে ফেলল। সাধারণত ডেন্টিস্টরা তা করে না, প্রথমে কিছু ওষুধপত্র দেয়। মনে হয় এই ডেন্টিস্টের ধৈর্য কম। রিকশায় করে ফেরার পথে তাকিয়ে দেখি বাবার গাল ফুলে ঢোল হয়ে আছে। বাবা, ব্যথা করছে? এত তাড়াতাড়ি তো ব্যথা শুরু হবার কথা না। শরীরের ব্যথা কিছুই না, শরীরের ব্যথার জন্য ওষুধপত্র আছে। ডাক্তার কবিরাজ আছে, মনের ব্যথার কিছু নেই। কিছু নেই তাও ঠিক না বাবা, মনের অসুখের ডাক্তারও আছে। অসুখের কথা তো বলছি না, মনের ব্যথার কথা বলছি। মনের অসুখ আর মনের ব্যথা দুই জিনিস। তোমার মনে কোনো ব্যথা আছে? থাকবে না কেন, আছে। সবার মনেই অল্প বিস্তর আছে, আমারও আছে। কি নিয়ে ব্যথা? এই যে মঈনুদ্দিনের বাড়ি নিয়ে এত বড় অন্যায় কাজটা করলাম। বেচারার কাছ থেকে টাকা পয়সা এনে খরচ করে ফেললাম, রেলিং দিলাম না, ছাদে ঘর করলাম না, দারোয়ান আর মালির ঘরটাও হলো না। উনি তো আর সেই খবর পাননি। যখন বেঁচে ছিল তখন পায়নি, এখন পাচ্ছে। মৃত মানুষ সব জায়গায় যেতে পারে, সব কিছু দেখতে পারে। সে তো এখন সব কিছুই দেখছে। এই যে আমরা রিক্সা করে যাচ্ছি, হয়তো সেও যাচ্ছে আমাদের সঙ্গে সঙ্গে। বুনো ভাইয়ের কথা মনে হচ্ছে পুরোপুরি ভুল না। বাবার মনের মধ্যে কোনো একটা গন্ডগোল হয়েছে। আমরা যারা তার চারদিকে ঘোরাঘুরি করি তাদের কারো চোখে পড়ছে না। আর যে লোকটি দরজা বন্ধ করে সারাক্ষণ পা নাচিয়ে খবরের কাগজ পড়ছে, সে সব জেনে বসে আছে। আশ্চর্য তো। আমি এবং মেজো ভাই একসঙ্গে বসে চা খাচ্ছি। নিতু এসে ডাকলো, ভাইয়া। আমরা দুজন একসঙ্গে বললাম, কি? নিতু আমাদের দুজনকেই ভাইয়া ডাকে। আমরা দুজন একসঙ্গে থাকলে খুব মুশকিল হয়। ভাইয়া ডাকলে একসঙ্গে বলি কি। নিতু হেসে গড়িয়ে পড়ে। আজ হাসলো না, মুখ কালো করে বলল, বাবা যেন কিরকম করছেন। আমরা ছুটে গেলাম। বাবা দিব্যি ভালো মানুষের মতো দোতলার বারান্দায় ইজি চেয়ারে বসে আছেন, চশমার কাজ পরিষ্কার করছেন। আমাদের হন্তদন্ত হয়ে আসতে দেখে বললেন, কি ব্যাপার? আমরা মুখ চাওয়াচাই করলাম। মেজো ভাই বললেন, আপনার শরীর কেমন? আমরা সবাই বাবাকে তুমি করে বলি। মেজো ভাইও বলেন, তবে তিনি কেন জানি মাঝে মাঝে আপনি বলেন। আমি তো ভালোই আছি, দাঁতের ব্যথা এখন আর নেই। এখানে বসে কি করছেন? বসে থেকে কি আর করা যায়, চশমার কাজ পরিষ্কার করছি। কেন বলতো? না, এমনি জিজ্ঞেস করছি। ইফতিয়াক, তোর পড়াশোনা কেমন হচ্ছে? ভালো হচ্ছে। পরীক্ষা কবে? এখনও দেরি আছে। কত দেরি? ধরো মাসখানিক। মাসখানিক আর দেরি কোথায়? 30 দিন, মাত্র 720 ঘন্টা। আর সময় নষ্ট করবি না। এখন খানিকটা কষ্ট করলে বাকি জীবন তার ফল ভোগ করবি। নিতান্তই সহজ স্বাভাবিক কথাবার্তা। বাবারা যেসব কথা ছেলে মেয়েদের বলেন সেসব কথা। আমরা দুজন নিচে নেমে নিতুকে খুঁজে বের করলাম। মেজো ভাই বিরক্ত মুখে বললেন, সবসময় ফাজলামি করিস কেন? ফাজলামি করবো কেন? আমি ঘর পরিষ্কার করছি, বাবা আমাকে ডেকে বারান্দায় নিয়ে গেলেন। ফিস করে বললেন, সর্বনাশ হয়েছে, মঈনুদ্দিন বসার ঘরে বসে আছে। আমি কোন লজ্জায় তার সামনে পড়বো বল? তুই তোর মাকে নিয়ে যা, বল যে আমরা এই বাড়ি ছেড়ে দেব। টাকা পয়সা যা নিয়েছি সব তো আর একসঙ্গে দিতে পারবো না, বাই ইনস্টলমেন্ট দিয়ে দেব। আমার কথা জিজ্ঞেস করলে বলবি আমি বাসায় নেই, বলবি আমি দেশের বাড়ি গিয়েছি। যা, তাড়াতাড়ি যা, তোর মাকে সঙ্গে করে নিয়ে যা। তুই এসব বসে বসে বানিয়েছিস, বাবা কখন এরকম কিছু বলেনি। আমি শুধু শুধু আজে বাজে কথা বানাতে যাবো কেন? বাবাকে পাগল বানিয়ে আমার লাভ কি? লাভ ক্ষতি জানি না, তুই একটু বেশি কথা বলিস। দয়া করে কম কথা বলবি। কথা তুমিও বেশি বলো, তুমিও দয়া করে কথা কম বলবে। আমি কথা বেশি বলি? হ্যাঁ, বেশি বলো। বড় আপাকে নাকি বলেছো বড় আপা চলে যাচ্ছে, বাচ্চাদের নিয়ে একা একটা ফ্ল্যাটে থাকবে। কই, আমি তো কিছুই বলিনি। অবশ্যই বলেছো। কি বলেছি? বলেছো বসত বাড়ি মুসলিম আইনে মেয়েরা পায় না, পায় ছেলেরা। কাজে এই বাড়ি তোমরা 3 ভাই পাবে। একটা লিমিটেড কোম্পানি হবে, সেই কোম্পানির সদস্য হবে শুধু ছেলেরা। একজনের কাছে থাকবে পাওয়ার অফ অ্যাটর্নি, সেই কোম্পানি দেখাশোনা করবে। বলনি এসব কথা? হ্যাঁ বলেছি, তাতে অন্যটা কি হয়েছে? আইনে যা আছে তাই বলেছি।
এই আইন তোমাকে কে শিখিয়েছে? কোত্থেকে শিখলে এই আইন? তুই চেঁচাচ্ছিস কেন? তুমি যা শুরু করেছো না চেঁচিয়ে করবো কি? একজন ভিক্ষা দিয়েছে, সেই ভিক্ষা নিয়ে লাফালাফি শুরু করেছি। ভিক্ষা নিতে লজ্জা লাগে না? চুপ কর তো। না, চুপ করবো না। তুমি বড্ড বাড়াবাড়ি করছো। তোমার বাড়াবাড়ি ঘুচিয়ে দেব। আমার বাড়াবাড়ি ঘুচিয়ে দিবি? হ্যাঁ দেব। এই বাড়ি আমি ফেরত দেয়াবো, ওই মেয়েকে দেয়াবো। আর যদি ওই মেয়ে নিতে না চায় তাহলে কোনো একটা এতিমখানাকে কিংবা এরকম কোনো প্রতিষ্ঠানকে দেওয়ার ব্যবস্থা করব। বাবাকে বললেই বাবা করবেন। বাবা করে ফেলবেন? হ্যাঁ করবেন। বাবার উপর তোর এত কন্ট্রোল আছে, তা তো জানতাম না। যখন খাঁচা থেকে পাখি উড়ে যাবে তখন জানবে, তার আগে জানবে না। আর তুমি কি ভেবেছো বাবাকে আমি বলিনি? বলেছি। বাবা কি বলেছেন জানতে চাও? মেজো ভাই চুপ করে রইলেন। নিতু সাপের মতো ফোঁসফোঁস করতে করতে বললেন, বাবা আমাকে বলেছেন তিনি তাই করবেন। মেজো ভাই নিতুর কথা ঠিক বিশ্বাস করলেন না, আবার পুরোপুরি উড়িয়ে দিতেও পারলেন না। নিতু লোকজনকে ধাঁধায় ফেলার জন্য বানিয়ে বানিয়ে অনেক কথা বলে, এটা যেমন সত্যি আবার কঠিন সত্য কথা অবলীলায় বলে, এটাও সত্যি। নিতু বলল, ভাইয়া তোমার লোভ খুব বেশি। এত লোভ ভালো না, লোভ কমাও, নয়তো কষ্ট পাবে। এই বাড়িতে যখন এতিমখানা হবে কিংবা ফিরিয়ে দেওয়া হবে তানিয়াকে, তখন বুনো ভাইয়ের কিছুই হবে না। সে এখন যেমন আছে তখন তেমনই থাকবে, কারণ তার এই বাড়ির উপর কোনো লোভ নেই। মনের কষ্টে মারা যাবে তুমি, কারণ লোভে তোমার সর্বাঙ্গ জর্জর। নিতু মেজো ভাইকে স্তম্ভিত করে দোতলায় উঠে গেল। মেজো ভাইকে দেখাচ্ছে বাজ পড়া তাল গাছের মতো। তিনি আমার দিকে তাকিয়ে হতভম্ব হয়ে বললেন, নিতু কি পাগল হয়ে গেল নাকি? এসব কি বলছে? আমার তো মনে হয় ওর ব্রেন পুরোপুরি ডাউন, ও পাগল হয়ে গেছে। বুঝতে পারছি না, হয়তো হয়েছে। বড় আপার কাণ্ডটা দেখতো, ঠাট্টা করে কি না কি বলেছি, অমনি আন্ডা বাচ্চা নিয়ে রওনা হয়ে পড়েছে। এমন তো না যে তার টাকা পয়সা নেই, প্রচুর টাকা। 14 লাখ টাকায় দুলাভাই ফ্ল্যাট কিনলেন। এছাড়াও দুলাভাইয়ের পৈতৃক বাড়িও আছে, তাকে বাদ দিয়ে লিমিটেড কোম্পানি খুলতে তার এত আপত্তি কেন? ভাইয়া ওই প্রসঙ্গ থাক, তুই যা তো। দেখ আপাকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করা যায় কিনা। আর নিতুকে ঠান্ডা করতে হবে। আমাদের বোনগুলোর এমন মাথা গরম হলো কেন বলতো? আমার ধারণা মাথা গরম ভাবটা এরা মার কাছ থেকে পেয়েছে। হতে পারে, ভাগ্যিস মা ঘরে নেই, মা থাকলে হইচই বাঁধিয়ে বিশ্রীকাণ্ড করত। তাও ঠিক। মা কোথায় জানিস? কই, জিতু মিয়াকে নিয়ে যখন গেছে তখন মনে হয় কাঁচা বাজারে। মা আসার আগেই ঝামেলাটা মিটিয়ে ফেলা যায় কিনা একটু দেখতো। দেখছি। বড় আপাকে সামলানো খুব কঠিন হবে না। এর আগেও তিনি রাগ করে বাড়ি ছাড়ার পরিকল্পনা করেছে, সুটকেসে কাপড় ভরেছেন, তারপর আবার রাগ পড়ে গেছে। বেশিরভাগ সময়ই আপনা আপনি তার রাগ পড়ে যায়। আজ তা হবে কিনা কে জানে, নির্ভর করছে মেজো ভাই তাকে কতটা রাগিয়েছে তার ওপর। আমি বড় আপার ঘরের দিকে রওনা হলাম। আপা আসবো? বড় আপার চোখ ভেজা। তিনি চোখ মুছতে মুছতে বললেন, না। আমি ঘরে ঢুকলাম। বড় আপা সুটকেসে কাপড় গুছাচ্ছেন। রিমি এবং পলি একটু দূরে দাঁড়িয়ে, তাদের চোখও ভেজা, সম্ভবত মার খেয়েছে। চুপচাপ থাকলে মেয়ে দুটিকে পুতুলের মতো লাগে, আদর করতে ইচ্ছা হয়। আমি ওদের দিকে তাকিয়ে হাসলাম। সঙ্গে সঙ্গে ওরা জিভ বের করে আমাকে ভেঙচি দিল। কেউ কাকে শিখিয়ে দিল না, দুজনেই করলো একসঙ্গে। আশ্চর্য কোঅর্ডিনেশন। বড় আপা বলল, কি বলবি বললে চলে যা, বিরক্ত করিস না। আমি খাটের উপর বসলাম। বড় আপাকে খুশি করার বেশ কয়েকটা পদ্ধতি আছে। তার মধ্যে একটি হচ্ছে মুখ কাচুমাচু করে তার কাছে টাকা ধার চাওয়া। কেউ টাকা ধার চাইলে তিনি অত্যন্ত খুশি হন। মুখে অবশ্য চূড়ান্ত অখুশির ভাব নিয়ে আসেন। এক গাদা কথা বলেন। তোরা আমাকে কি ভাবিস আমি টাকার গাছ? আমাকে বাকি দিলেই হুড়হুড় করে টাকা পড়বে। ও আমাকে কোনো হাত খরচ দেয়? একটা পয়সা দেয় না। বাজার খরচ বাঁচিয়ে তুই একটা জমাই, তাও তোরা ধারের কথা বলে নিয়ে যাস। টাকার দরকার হলেই বড় আপার কথা মনে হয়, অন্য সময় তো মনে হয় না। এক গাদা কথা বলেন ঠিকই, বলতে বলতেই তার মন ভালো হয়ে যায়। খুশি খুশি মুখে টাকা বের করবেন। আমি এই পদ্ধতি কাজে লাগাবো বলে ঠিক করলাম। ইতস্তত করে বললাম, বড় আপা একটা কথা বলতে চাচ্ছি, সাহসে কুলাচ্ছে না। তুমি রাগই করো কিনা, আজকাল তুমি আবার অল্পতেই রেগে যাও। আমার আবার রাগ? আমার রাগে কার কি যায় আসে? আমি একটা মানুষ নাকি? কি ব্যাপার? এলিফ্যান্ট রোডে একটা শার্ট দেখে এসেছি, আমার খুব পছন্দ হয়েছে আপা, মেরুন কালার। পছন্দ হলে কিনে ফেল। তুমি টাকা না দিলে কিনবো কোত্থেকে? আমার কাছে কি টাকা পয়সা আছে? তোরা আমাকে ভাবিস কি টাকার বস্তা? হ্যাঁ। বড় আপা খুশি হয়ে গেলেন, তার মুখ উজ্জ্বল। অনেক চেষ্টা করে তিনি মুখে বেজার ভাব নিয়ে এলেন। তোদের এই ধার চাওয়ার অভ্যাসটা গেল না। আমার কাছে কিছু হবে টবে না, যা, বিরক্ত করিস না। আপা প্লিজ, দিতেই হবে। ধার ধার আর ধার, কোনোদিন একটা পয়সা ফেরত দিয়েছিস? এবারটা দেব, অনেস্ট।
অবশ্যই ফেরত দেব। আর দিবি? তোদের আমি চিনি না, হারে হারে চিনি। কত দাম শার্টের? 300। মিথ্যা কথা বলছিস, ঠিক করে বল কত। 250। আশ্চর্য তোদের স্বভাব, এর মধ্যে ট্রিক্স করে 50 টাকা হাতিয়ে নেবার মতলব। 300 চাচ্ছে, 250-তে দেবে। বড় আপা সুটকেস খুলে 3টা 100 টাকার নোট বের করে গম্ভীর গলায় বললেন, এক্ষুনি 50 ফেরত দিয়ে যাবে, আমি কিন্তু বসে থাকবো। সুটকেস গুছাচ্ছিলে, ব্যাপার কি? ভাবছিলাম ফ্ল্যাটে চলে যাব। কেন? ইশতিয়াকের গায়ে চর্বি বেশি হয়েছে, আমাকে আইন দেখায়। মুসলিম আইনে বসতবাড়ি ভাগ হয় না। কে চায় তোর বসতবাড়ি? আমাকে সব বলার অর্থ কি? আমি কি গাছতলায় আছি? 14 লাখ টাকা নগদে গুনে ফ্ল্যাট কিনেছি, ব্যাংক থেকে একটা পয়সা নেইনি। তা তো ঠিকই। আমাকে অপমান করে আইন দেখায়। ভালো করে বল যে আপা এই বাড়িটা আমাদের 3 ভাইয়ের থাকুক, তোমরা তো বাড়ি আছেই। তা না, ফারাজি আইনজ্ঞ এসেছেন। ঠাস করে গালে একটা চড় লাগালে না কেন? বড় আপা আরও খুশি হয়ে গেলেন। আমি বললাম, সত্যি সত্যি যদি লিমিটেড কোম্পানি হয় সবাইকে নিয়ে হবে, পাওয়ার অফ অ্যাটর্নি থাকবে তোমার কাছে, কারণ তুমি সবার বড়। এই সাধারণ কথা গাথাটার মাথায় ঢুকলে তো কাজই হতো। বড় আপা মেয়ে দুটির দিকে তাকিয়ে ধমক দিলেন, তোর এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? আমরা যাচ্ছি না মা। না। মেয়ে দুটি একসঙ্গে এমন প্রচণ্ড চিৎকার দিল যে ঘরের জানালা পর্যন্ত কেঁপে গেল। এরকম দুটি মেয়েকে বড় করতে আবার জীবন পানি হয়ে যাচ্ছে, এটা বলার অপেক্ষা রাখে না। যাই আপা। যা, টাকাটা দিয়ে যাস কিন্তু। 2-1 দিন পরে দেই আপা। বড় আপার খুশি খুশি ভাব আরও প্রবল হলো, যদিও বিরক্ত গলায় বললেন, একবার তোর হাতে টাকা চলে গেছে, এই টাকা কি আর ফেরত আসবে? অভ্যাসটা বদলা। একবার অভ্যাস হয়ে গেলে যার তার কাছে টাকা চাইবি। টাকা ধার চাওয়ার ভিক্ষা চাওয়া একই। তোমার কাছে ভিক্ষা চাওয়াতে কোনো অসুবিধা নেই। বড় আপার মনের সব গ্লানি ধুয়ে মুছে গেল। তিনি সুটকেস থেকে কাপড় নামিয়ে রাখছেন। আমি বললাম, তোমার কাছ থেকে টাকা নিয়েছি, এটা আবার কাউকে বলো না। আচ্ছা যা, বলবো না। আমার শেষ কথাটাও তাকে খুশি করার জন্য বলা। আপাকে কিছু গোপন করতে বললেও তিনি খুব খুশি হন এবং কথাটা জেনে জনে জনে বলে বেড়ান। আজ সন্ধ্যার মধ্যে আমাদের পরিবারের সব সদস্যই জানবে যে তিনি আমাকে শার্ট কেনার জন্যে 300 টাকা দিয়েছেন। আসল দাম 250, ফাঁকি দিয়ে 50 বেশি নিয়েছি। পুরো ঘটনা বলার পর বলবেন, থাক, ব্যাপারটা নিয়ে আলোচনা না করাই ভালো, বেচারা আবার লজ্জা পাবে। আমাকে বলেছে কাউকে না জানাতে। আমাদের বাসার একটা অলিখিত নিয়ম হচ্ছে পুরুষরা আলাদা খাবে, মেয়েরা আলাদা। রাতের খাবার খেতে বসেছি, আমি, বাবা এবং মেজো ভাই। বুনো ভাই খবর পাঠিয়েছেন তিনি নিজের ঘরেই খাবেন, তাকে যেন খাবার পাঠিয়ে দেওয়া হয়। ভাগ্যিস মা এই হুকুম শুনতে পাননি, শুনতে পেলে হইচই বেঁধে যেত। বাথরুমে পড়ে গিয়ে মা কোমরে ব্যথা পেয়েছেন। মুখে বলছেন তেমন কিছু না, কিন্তু তার ভাবভঙ্গিতে মনে হচ্ছে অবহেলা করার মতো ব্যথা না। খাবার দাবার তদারক করছেন বড় আপা। আজকের সমস্ত রান্না তার, প্রতিটিতেই লবণ কম হয়েছে। এই খবরটা বললে তিনি কেন্দ্রের কেটে একাকার করে ফেলবেন। আমরা কিছু বলছি না, শুধু বাবা বলে ফেললেন, বিনা লবণের আধা ব্যাপারটা কি বলতো? ইচ্ছে করে লবণ কম দিয়েছি নাকি? আরে ইচ্ছে করে কম দিবি কেন? তোমার জন্যই কম দিলাম, লবণ খেলে প্রেশার বাড়ে। জিনিসটা মুখে তো দিতে হবে। ভাত খেতে বসেছি, ওষুধ তো আর খেতে বসিনি। বড় আপার মুখ কালো হয়ে গেল। বাবা খাবার রেখে উঠে পড়লেন। এরকম তিনি কখনো করেন না। তার আজ মনটা ভালো নেই। বড় আপা থমথমে গলায় বললেন, বসো, ডিম ভেজে দিচ্ছি। বাবা বসলেন না, হনহন করে চলে গেলেন। মেজো ভাই হাসি মুখে বলল, আমার কাছে তো লবণ পারফেক্ট মনে হচ্ছে, এমন চমৎকার একটা তরকারি বাদ দিয়ে ডিম দিয়ে ভাত খাবো। বড় আপা বললেন, রঞ্জু, তোর কাছেও কি লবণ কম মনে হচ্ছে? না তো, ঠিকই তো আছে। তাহলে বাবা এরকম করলো কেন? বাবার শরীর ভালো না। আসলেই তাই। কাল রাতে রিমিকে বাথরুম করাতে নিয়ে যাচ্ছি, দেখি বারান্দায় একটা মোড়ার উপর বাবা চুপচাপ বসে আছেন। আমি বললাম, এখানে বসে আছো কেন? বাবা বিড়বিড় করে কী সব বলল, বুঝলামও না। তরকারিটা ভালো হয়েছে? অসাধারণ হয়েছে। রংটা সুন্দর হয়েছে, কেমন টকটকে লাল। কিভাবে হলো বলতো? জানি না কিভাবে। রান্না শেষ হবার পর 8 চামচ ফুড কালার দিয়েছি, তোর দুলাভাই ব্যাংকক থেকে এনেছিল। 8 চামচ দিলেই রক্তের মতো লাল হয়ে যায়। রক্তের মতো লাল হওয়াটা কি ভালো? মনে হবে না রক্ত খাচ্ছি। আরে ধুর। পরিবেশ হালকা হয়ে গেল। আমাদের সঙ্গে নিতু এসে খেতে বসলো। বিকেলেই নিতুর সঙ্গে মেজো ভাইয়ের কঠিন ঝগড়া হয়েছে। সেই ঝগড়ার কথা এখন আর নিতুর মনে নেই। এই বয়সী মেয়েদের মন নদীর পানির মতো, কোনো কিছুই এরা জমা করে রাখে না, ভাসিয়ে নিয়ে যায়। নিতু বেশ হাসি মুখে মেজো ভাইয়ের সঙ্গে গল্প করছে।
ভাইয়া, তোমার 1 নম্বর বান্ধবীর সঙ্গে আজ দেখা, শ্রাবণী। ফুটপাতের কাছে গাড়ি দাঁড় করিয়ে ফুটপাতের দোকানগুলোতে ছিট কাপড় দেখছিল। তাই নাকি? আমার একটা অবজারভেশন কি জানো ভাইয়া? আমার অবজারভেশন হচ্ছে ফুটপাতে সবচেয়ে বেশি ঘোরাঘুরি করে বড় লোকেরা। এটা এদের এক ধরনের ফ্যাশন। হতে পারে। আমি ওনাকে বললাম, কি ভালো আছেন? মনে হলো চিনতে পারলো না। বড় লোকদের স্মৃতিশক্তি খুব দুর্বল হয়। ইস, কি কুৎসিত রং হয়েছে তরকারিটার, মনে হচ্ছে রেড পেইন্ট খাচ্ছি। মেজো ভাই চোখের ইশারায় নিতুকে থামিয়ে দিলেন। ভাগ্যিস বড় আপা সামনে নেই। নিতু নিচু গলায় বলল, ভাইয়া, তোমরা এই তরকারি খাচ্ছ কি করে? লবণ তো একেবারেই নেই। চুপ করে খা। একটা খবর দিয়ে তোদের আজ চমৎকৃত করে দিতে পারি। কোনো খবরই আমি চমৎকৃত হব না। এটা শুনলে চমকে যাবি। আমি তানিয়াদের বাসায় গিয়েছিলাম। নিতু সত্যি সত্যি চমকালো। কোনো উদ্দেশ্য নিয়ে যায়নি, জাস্ট সোশ্যাল ভিজিট। ঠিকানাটা ছিল, ওইদিকে যাচ্ছিলাম, ভাবলাম। নিতু হেসে ফেলল। মেজো ভাই বলল, আশ্চর্য, হাসলি যে? অন্যথা ভেবে হেসেছি। তোমার আসলে ভিজিটের সাথে আমার হাসির কোনো সম্পর্ক নেই। তানিয়ার সঙ্গে তোমার কথা হয়েছে? হ্যাঁ। কি কথা জানতে পারি? তেমন স্পেসিফিক কোনো কথা না, তবে যা বুঝতে পারলাম তা হচ্ছে এই মেয়ের প্রচুর টাকা। বুনো ভাই বলছিল এদের হাতে টাকা পয়সা নেই, যা ছিল বাপের চিকিৎসায় সব শেষ হয়েছে। এটা ঠিক না। এই বাড়ি ছাড়াও তাদের আরও একটা বড় বাড়ি আছে গুলশানে। সেই বাড়ি থেকে ভাড়াই আসে মাসে 30,000। ভালো কথা। আমি যা বলতে চাচ্ছি তা হচ্ছে বুনো ভাইয়ের ধারণা ঠিক না। বুনো ভাইয়ের ধারণা এই বাড়ি মেয়েটা তার বাবার শেষ ইচ্ছা পূরণের জন্য দিয়েছে এবং দিয়ে কষ্টে পড়েছে। দ্যাটস নট ট্রু। তোমার কি ধারণা মঈনুদ্দিন চাচা আমাদের উপহার দেবার জন্য এ বাড়ি বানিয়েছিলেন? হতে পারে, সম্ভাবনা উড়িয়ে দেবার মতো না। বাবার ঘনিষ্ঠ বন্ধু, দীর্ঘদিন আমাদের বাড়িতেই ছিলেন। এইসব কথা মনে করে নিতু হাসল। হাসতে হাসতে বলল, বাড়ি বাড়ি করে তোমার মাথা এলোমেলো হয়ে যাচ্ছে। মাথা এলোমেলো হবে কেন? পুরো ব্যাপারটা অ্যানালাইসিস করেছি। তা নিয়ে কি তোমাকে চাটা খাওয়ালো? খাওয়াবে না কেন? চমৎকার মেয়ে। এ দেশে থাকবে বলে মনে হচ্ছে না। গুলশানের বাড়ি বিক্রি করার কথা বলছিল, তার থেকে মনে করছি দেশে থাকবে না। ভদ্রলোকেরা আজকাল আর দেশে থাকে না। আমি অবশ্য সরাসরি কিছু জিজ্ঞেস করিনি। তুমি এক কাজ করো ভাইয়া, শ্রাবণীর পেছনে পেছনে না ঘুরে এই মেয়ের সঙ্গে ভাব করো। ফাজলামি করছিস নাকি? হ্যাঁ, ফাজলামি করছি। চট করে রেগে যাবার মতো কিছু অবশ্য করিনি। আর তুমি যদি রেগে যাও সেটাও তোমার জন্য খারাপ হবে। আমি এমন সব কথা বলবো যে সহ্য করতে পারবে না। আমি যেমন ফাজলামি করতে পারি তেমনই কঠিন কথাও বলতে পারি। আমি খাওয়া শেষ করে উঠে পড়লাম। তারা দুজন দুজনের দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়ে রইল। কেউ দৃষ্টি নামিয়ে নিচ্ছে না। এ যেন চেয়ে থাকার একটা প্রতিযোগিতা। যে প্রথমে চোখ নামিয়ে নেবে সে হেরে যাবে। মেজো ভাই হেরে গেলেন। তিনিই প্রথম চোখ নামিয়ে নিলেন। নিতু বিজয়ীর ভঙ্গিতে বসে আছে। মেজো ভাইয়ের এই বান্ধবীর সঙ্গে আমার আগে কখনো কথা হয়নি। আজ কথা হলো। সন্ধ্যার আগে আগে তিনি বাসায় এলেন। আমি দোতলা থেকে দেখলাম। বেচারিকে খুব কুকান্ত মনে হচ্ছিল। মনে হয় অনেক দূর থেকে হেঁটে হেঁটে এসেছে। দুপুরে খাওয়াও হয়নি। জিতু মিয়া আমাকে এসে বলল, আপনারা ডাকে। আমাকে ডাকবে কেন? আমাকে ডাকে না, ভাইয়াকে ডাকে। তুই গিয়ে বল উনি নেই। বলছি, আফা আপনার সাথে কথা বলতে চাই। মেয়েটি জড়সড় হয়ে বসার ঘরে বসেছিল। আমাকে দেখে আরও যেন জড়সড় হয়ে গেল। তার পরনে হালকা সবুজ রঙের শাড়ি। সবুজ শাড়িতে মেয়েদের খুব মানায়, অথচ এই রঙটা কেন জানি মেয়েরা পছন্দ করে না। আপনি কি আমাকে ডেকেছেন? জি। কি ব্যাপার বলুন তো? আমার সঙ্গে একটু বাইরে আসুন প্লিজ। আমি বিস্মিত হয়ে তার সঙ্গে এগিয়ে গেলাম। আমাকে সে একেবারে রাস্তায় নিয়ে এসে নিচু স্বরে বলল, আমি যে এসেছি এটা যেন ও না জানে। কেউ জানবে না। অবশ্য এখন যদি ভাইয়া চলে আসেন তাহলে ভিন্ন কথা। সম্ভবত আসবেন না। কয়েকদিন ধরেই রাত 8টা সাড়ে 8টার দিকে আসছেন। ব্যাপারটা কি বলুন তো? পরীক্ষা দিচ্ছে না কেন জানেন? পরীক্ষা দিচ্ছে না? কি বলছেন এসব? না, দিচ্ছে না। শুধু প্রথম পরীক্ষাটায় বসেছিল, তারপর আর বসেনি। সে কি? আমার বড় ভাই ওর সঙ্গে পড়ে, তার কাছ থেকে শুনেছি। আমি ওকে জিজ্ঞাসা করায় খুব রাগারাগি করলো। আমার সঙ্গে সে কখনো রাগারাগি করে না। আমার এত মনটা খারাপ হয়েছে। মেয়েটির চোখে সম্ভবত পানি এসে গেছে। সে আমার দিক থেকে চোখ ফিরে অন্যদিকে তাকিয়ে রইল। বেচারি চোখের পানি লুকানোর চেষ্টা করছে। আমি বললাম, ভাইয়া পরীক্ষা দিচ্ছে না আমরা এটা জানতাম না। আমরা জানতাম সে ঠিকমতোই পরীক্ষা দিচ্ছে। আপনি কি আরও কিছু বলবেন? আরেকটা কথা বলতে চাচ্ছিলাম, থাক সেটা বলবো না। চলুন আপনাকে রিকশায় তুলে দিয়ে আসি।
না না, লাগবে না, আমি যে এসেছিলাম এটা দয়া করে বলবেন না। না, আমি বলবো না। আচ্ছা, ওর কি কোনো সমস্যা হয়েছে? কোনো সমস্যা হয়নি, যদি হয়েও থাকে কেটে যাবে, আপনি চিন্তা করবেন না। 11 তারিখে আমার জন্মদিন ছিল, ও আসেনি। ওর সঙ্গে 3 বছর ধরে আমার পরিচয়, প্রত্যেক জন্মদিনে সে আসে, এবার আসেনি। এর পরের জন্মদিনে নিশ্চয়ই থাকবেন। মেয়েটাকে আমি রিকশায় তুলে দিলাম। তার জন্য আমার খারাপ লাগতে লাগলো। পরীক্ষা না দেওয়ার অপরাধ ক্ষমা করা যায়, কিন্তু এমন চমৎকার একটি মেয়ের জন্মদিনে উপস্থিত না হওয়ার অপরাধ কিছুতেই ক্ষমা করা যায় না। বেচারি নিশ্চয়ই সাদামাটা ধরনের জন্মদিনের উৎসব হয়েছে। নিমন্ত্রিত অতিথিও হয়তো বা একজনই। এই মেয়ে নিজের হাতে পায়েস রান্না করেছে। অনেক রাত পর্যন্ত অপেক্ষা করার পর তার চোখে পানি এসেছে। জন্মদিনে কাউকে কাঁদানোর অপরাধে কোর্টে নালিশ হয় না, কিন্তু হওয়া বোধহয় উচিত। মেজো ভাইকে পরীক্ষার কথা জিজ্ঞাসা করতেই তার চোখ মুখ কঠিন করে বললেন, তোকে খবর দিল কে? আমার এক বন্ধুর ছোট ভাই। কথাটা কি সত্যি? পরীক্ষা দিলে না কেন? কি মুশকিল, তোর কাছে কৈফিয়ত দিতে হবে নাকি? কৈফিয়ত চাচ্ছি না তো, জানতে চাচ্ছি। প্রিপারেশন ভালো ছিল না, কাজেই ড্রপ করে দিলাম। এটা এমন কোনো বড় ব্যাপার না, সামনের বছর দেব। পরীক্ষা ড্রপ করেছো এটাই ভাব বাসায় বললে না কেন? বলার দরকার না? মা তোমার পরীক্ষার জন্য রোজা রাখছেন। রোজা রাখছেন নাকি? হ্যাঁ, এটা তো নতুন কিছু না, সবার পরীক্ষার সময় মা রোজা রাখেন। আগে রুটিন জেনে নিয়ে সেই রুটিন মতো। রোজা রেখে মা খুব ক্লান্ত হয়েছিলেন। ইফতারের পর ঘর অন্ধকার করে শুয়েছিলেন। এই অবস্থাতেই মেজো ভাই তার পরীক্ষা ড্রপ করার কথা বললেন। মা শান্ত ভঙ্গিতে শুনলেন, তারপর ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, আচ্ছা যা। তিনি পরের দিনও রোজা রাখলেন। আগেই মানত করা, কাজেই সবগুলো নাকি রাখতে হবে। বাবা পরীক্ষা ড্রপ করার প্রসঙ্গে কিছুই বললেন না। এটাও বেশ আশ্চর্যের ব্যাপার। আগে সব রকম পরীক্ষার ব্যাপারে তার আগ্রহের সীমা ছিল না। প্রশ্ন নিয়ে তার সঙ্গে রাতে বসতে হতো, কোনটা কি অ্যান্সার দেওয়া হয়েছে তাও বলতে হতো। মেজো ভাই সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে ওঠার পরীক্ষা দিচ্ছে। বাবা প্রশ্ন পড়ার জন্য বসে আছেন। মেজো ভাই বিরক্ত হয়ে বললেন, এসব ইঞ্জিনিয়ারিংয়ের প্রশ্নের তুমি কি বুঝবে? তুই বুঝিয়ে দে। বুঝিয়ে দিলে বুঝবো, বুঝিয়ে দিলেও বুঝবে না, তোমার বোঝার কথা না। তবু কোশ্চেনটা দে, কোশ্চেন দেখতে তো অসুবিধা নেই। মেজো ভাই মহা বিরক্ত হয়ে কোশ্চেন এগিয়ে দিলেন। বাবা গভীর মনোযোগে কোশ্চেন দেখতে দেখতে বললেন, প্রথম প্রশ্নটার অ্যান্সার করেছিস? 2 নম্বর প্রশ্নটা তো অঙ্ক না? হ্যাঁ। হয়েছে অঙ্কটা? করে দিয়ে এসেছি, হয়েছে কিনা জানি না। কারোর সঙ্গে উত্তর মিলিয়ে দেখিসনি, মানে ভালো ছেলেদের সঙ্গে? আমি নিজেই তো একজন ভালো ছেলে, আমি আর কার সাথে মিলাবো? সেই ভালো ছেলে পরীক্ষা দিচ্ছে না, আর বাবা এই প্রসঙ্গে কোনো কথা বলছেন না, এটা ভাবাই যায় না। আসলে বাবার শরীর খুব খারাপ করেছে। তার এখন কোনো বোধ শক্তি বা চিন্তা শক্তি আছে বলেই মনে হচ্ছে না। রাতে একেবারেই ঘুমাতে পারেন না। কড়া ঘুমের ওষুধ খাবার পরও তিনি জেগে থাকেন। বসে থাকেন বারান্দায় জলচৌকিতে, বিড়বিড় করে কার সঙ্গে যেন কথা বলেন। বুনো ভাই বাবাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। আমিও সঙ্গে গেলাম। এই ডাক্তারের ঠিকানা দিয়েছেন আমাদের পাড়ার ডাক্তার। ইনি একজন সাইকিয়াট্রিস্ট। ভদ্রলোকের ব্যবহার ভালো, কথাবার্তা ভালো, প্রশ্ন করেন আগ্রহ নিয়ে। ডাক্তার রোগীকে প্রশ্ন করছে এরকম মনে হয় না, মনে হয় পরিচিত একজন মানুষ অন্যজনের খোঁজ নিচ্ছেন। আপনার সমস্যাটা কি বলুন তো? মনে একটা অশান্তি। বাড়িটা ঠিকমতো বানাতে পারেনি, রেলিং দেওয়া হয়নি। ছাদে 2টো ঘর থাকার কথা ছিল, ড্রাইভার এবং মালির ঘর। টাকা কম পড়ে গেল? না, কম পড়েনি, মঈনুদ্দিন টাকা পাঠিয়েছিল। যা দরকার তার চেয়ে অনেক বেশি খরচ করে ফেললাম। ও আচ্ছা। ও এখন মাঝে মাঝে আসে, কিছু অবশ্য বলে না। বন্ধু মানুষ, কি আর বলবে? বুনো ভাই বলেন, ডাক্তার সাহেব আমি আপনাকে ব্যাপারটা বুঝিয়ে বলি। আপনাকে কিছু বুঝিয়ে বলতে হবে না, আমি প্রশ্ন করে জেনে নিচ্ছি। আপনারা 2 ভাই বরং বাইরে গিয়ে বসুন। ঘণ্টাখানিক পর ডাক্তার আমাদের ডাকলেন। বুনো ভাইকে আড়ালে ডেকে নিয়ে বললেন, আপনার বাবার মাথায় ইলেকট্রিক শক দেওয়ার ব্যবস্থা করা দরকার। তার যা শরীর এবং বয়স, আমি ঠিক ভরসা পাচ্ছি না। হিপনোটিক ড্রাগ কিছু দিয়েছি, ওইগুলো চলুক এবং আপনারা এক কাজ করুন, ওই বাড়ি থেকে আপনার বাবাকে সরিয়ে নিন, গ্রাম ট্রামের দিকে নিয়ে যান। আরেকটা কথা, আপনারা আপনার বাবাকে ডাক্তার দেখাতে তো দেরি করছেন কেন? আপনাদের উচিত ছিল আরও আগে তাকে নিয়ে আসা। ফেরার পথে বাবা খুব স্বাভাবিক আচরণ করলেন। মেজো ভাই পরীক্ষা ড্রপ করে কাজটা খুব খারাপ করেছে এই কথাও বললেন। তার মানে আশেপাশে কি ঘটছে তা যে একেবারেই জানেন না তা না, জানেন। একসময় বললেন, তোর মা এখন আর আগের মতো চেঁচামেচি করে না, বেচারির শরীর দুর্বল হয়েছে, তার দিকে লক্ষ্য রাখা দরকার। আমাকে ডাক্তার দেখানোর আগে তোদের উচিত ছিল তাকে ডাক্তার দেখানো। তাকেও দেখাবো। সে স্বাস্থ্যবিধি একেবারেই মানে না, স্বাস্থ্যবিধি মানলে এরকম হয় না।
তা ঠিক। তা ভোরবেলা ঘুম থেকে উঠে চিরতার পানি আর ইসুবগুলের ভুসি, এই দুইটা জিনিস কম্পালসরি করে দেওয়া উচিত। সপ্তাহে একদিন অর্জুন গাছের ডাল। ডাল? এমনিতে ছাল খায়, আমার তো মনে হয় পুরো ডালই খাওয়া উচিত। জি, ঠিকই বলেছেন। সবসময় মনটাও প্রফুল্ল রাখা দরকার। যাবতীয় অসুখের মূলে আছে মনের অবস্থা। অসুখটা প্রথমে তৈরি হয় মনে, তারপর সারা শরীরে ছড়িয়ে যায়। ঠিক বলেছেন। আগেরকার সাধু সন্ন্যাসীরা যে দীর্ঘ জীবন লাভ করতেন তার কারণ হলো তাদের মনে কোনো ঝামেলা ছিল না, মন ছিল নির্মল। বুঝতে পারছিস? নির্মল। আচ্ছা, আমরা যাচ্ছি কোথায়? বাসায়। মঈনুদ্দিনের সঙ্গে দেখা হয়ে না গেলেই হয়, হয়তো গিয়ে দেখবো বসার ঘরে। তুমি এই একটা ভুল সবসময় করছো। তুমি ভুলে যাচ্ছ উনি জীবিত নেই। ভুলে যাবো এখন? আমার খুব ভালো মনে আছে, লিভার ক্যান্সারে মারা গেল। স্বাস্থ্যবিধি না মানার কুফল। বিড়ি খেত, বুঝলি? বিড়ির গন্ধে তার কাছে যাওয়া যেত না। কতবার বলেছি বিড়িটা ছাড়। টাকা পয়সা যখন হয়েছে তখনও বিড়ি খেতেন? না, তখন কি আর বিড়ি খাওয়া যায়? এয়ার কন্ডিশন গাড়িতে চড়ে কেউ কি বিড়ি খেতে পারে? বাসায় পৌঁছে বাবা যে কাজটি করলেন তা দেখে আমরা পুরোপুরি নিঃসন্দেহ হলাম যে তার জগৎ সংসার সত্যি সত্যি উল্টে গেছে। আমরা ঘরে ঢুকছি, বড় আপা দরজা খুলে দিয়ে ঘুরে দাঁড়িয়েছেন। বাবা বড় আপার দিকে তাকিয়ে বললেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? বড় আপা সব জিনিস অনেক দেরিতে বোঝেন। বাবা যে তাকে চিনতে পারছেন না তাও তিনি বুঝলেন না। তিনি আদুরে গলায় বললেন, এত দেরি হলো কেন? কিছু মনে করবেন না, আমি তো ঠিক চিনি ঠিক, ওই নামটাও মনে আসছে না। আপনি কি পাশের বাসা থেকে এসেছেন? বড় আপা চেঁচিয়ে কেঁদে টেঁদে একটা হইচই বাঁধিয়ে দিলেন। মা হইচই শুনে নিচে নেমে এসে ধমক দিলেন, এইসব কি? থাম তো, থাম। বড় আপা ফোপাতে ফোপাতে বললেন, বাড়িটা অপয়া। এই বাড়ি আমাদের দিয়ে দেবার পর থেকে এত সব যন্ত্রণা শুরু হয়েছে। এই বাড়ি তোমরা তানিয়াকে বা অন্য কাউকে দিয়ে দাও। মেজ ভাই বিরক্ত স্বরে বললেন, আহা, কিসের সঙ্গে কি আপা, তুমি কি দয়া করে চুপ করবে? শুধু শুধু হইচই চিৎকার। মোটেও শুধু শুধু না, এই বাড়িতে কিছুতেই থাকা যাবে না। কি যন্ত্রণা, বাড়ি কি দোষ করলো তা তো বুঝলাম না। মানুষের কি অসুখ বিসুখ হয় না? গাধা, তুই চুপ কর। বাবার ঘোর ভাবটা সম্ভবত কেটে গেছে। তিনি বিরক্ত গলায় বললেন, ঝগড়া হচ্ছে কি নিয়ে? কিরে, তুই কাঁদছিস কেন? এ কি বিশ্রী স্বভাব, কথায় কথায় চোখে পানি। তুই হচ্ছিস সবার বড়, তুই সবাইকে সামলে শুমলে রাখবি, তা না কেঁদে অস্থির। তোমার শরীর কি এখন ঠিক হয়েছে বাবা? হ্যাঁ, ঠিক হয়েছে। বাবা সিঁড়ি বেয়ে দোতলায় উঠতে শুরু করেছেন। বাবার সঙ্গে সঙ্গে উঠছেন বড় আপা। বাবা বড় আপার হাত ধরে আছেন। যে মেয়েকে একটু আগেই তিনি চিনতে পারছিলেন না, সেই মেয়ের হাত ধরে পরম নির্ভরতার সঙ্গে তিনি এগুচ্ছেন। বড় আপা বললেন, বাবা তোমাকে একটা কথা বলি, মন দিয়ে শোনো। আমার তেমন বুদ্ধি নেই, আমি বোকা ধরনের মেয়ে, কিন্তু বাবা আমি পরিষ্কার বুঝতে পারছি বাড়িটা অপয়া। নিতুরও তাই ধারণা। বাবা তুমি বাড়িটা কাউকে দিয়ে দাও। বাবা কি যেন বলল, নিজ থেকে কিছু বোঝা গেল না। আমি তাকালাম মেজ ভাইয়ের দিকে। তার মুখ রাগে গনগন করছে। অনেক কষ্টে তিনি রাগ সামলাচ্ছেন, পুরোপুরি সামলাতেও পারছেন না। থু করে ঘরের ভেতরে একদলা থুতু ফেললেন। সেই থুতু আমার পায়ের কাছে এসে পড়ল। আমি তার দিকে তাকিয়ে হাসলাম। মানুষের হাসিরও অনেক রকম অর্থ হয়। এই হাসির অর্থ হচ্ছে, ভাইয়া নিজেকে সামলাও। মার মুখ করুণ, মনে হচ্ছে তিনি কেঁদে ফেলবেন। মার শরীর যে এত খারাপ হয়েছে তাই প্রথম আমি লক্ষ্য করলাম। পরিবারের কারো স্বাস্থ্য ভাঙতে শুরু করলে চট করে তা কারো চোখে পড়ে না, হঠাৎ একদিন পরে, তখন চমকে উঠতে হয়। মা আমার দিকে তাকিয়ে প্রায় নিজের মনে বলেন, এইসব কি হচ্ছে রে রঞ্জু? এইসব কি হচ্ছে বলতো? আজ বিকেলে খানিকক্ষণ বৃষ্টি হলো। বৃষ্টি নামার সঙ্গে সঙ্গে তাকালাম ক্যালেন্ডারের দিকে। কত তারিখ? দিন তারিখ সব এলোমেলো হয়ে গেছে। এ বাড়িতে কেউ বোধহয় আজকাল আর দিন তারিখ দিয়ে মাথা ঘামায় না। বড় আপার মেয়ে দুটি পর্যন্ত চুপ। তারাও কোনো না কোনোভাবে জেনে গেছে এ বাড়ির সব কিছু ঠিকমতো চলছে না, কোথাও ঝামেলা হয়েছে। শিশুদের বাড়তি একটি ইন্দ্রিয় থাকে, তারা অনেক কিছুই টের পায়, না বললেও বুঝতে পারে। সন্ধ্যাবেলা আমি কি মনে করে যেন ছাদে গেলাম। বৃষ্টি হয়, ছাদ ভিজে আছে, জায়গায় জায়গায় শ্যাওলা, পিচ্ছিল হয়ে গেছে, যে কোনো সময় পা হড়কে যাবার সম্ভাবনা। ছাদে রেলিং নেই, পা হরকালে আর রক্ষা নেই। এই সম্ভাবনা নিয়েও হেঁটে বেড়াতে ভালো লাগছে। অনেকদিন পর এ বাড়ির ছাদে উঠলাম। আমার মধ্যে তেমন কাব্যভাব নেই, ছাদ আমার ভালো লাগে না। তবে মা প্রায়ই আসেন বলে আমি জানি। এই অসুস্থ শরীরেও আসেন, সন্ধ্যার ঠিক আগে আগে আসেন। আমি যে আজ ছাদে এসেছি তার কারণ একটি,
মার সঙ্গে নিরিবিলিতে কিছুক্ষণ কথা বলতে চাই। মা এখনও আসছে না, হয়তো বেছে বেছে আজই তিনি আসবেন না। মার সঙ্গে নিরিবিলি কথা বলা কোনো সমস্যা নয়, তার ঘরে প্রায় সময়ই কেউ থাকে না, কিন্তু আমি অন্য ধরনের নিরিবিলি চাচ্ছিলাম। সন্ধ্যা মিলিয়ে অন্ধকার হয়ে গেল, আকাশে মেঘ জমছে, আবার বৃষ্টি শুরু হবে। আমি সিঁড়ি দিয়ে নামছি, তখনই মার সঙ্গে দেখা হলো। তিনি আমাকে দেখে অসম্ভব চমকে উঠলেন, যেন ভূত দেখেছেন। কেমন আছো মা? ও তুই? চমকে উঠেছিলাম। কি ভেবেছিলে ভূত? তুই কি প্রায় ছাদে আসিস? না, আজ আসছিলাম। বৃষ্টি বাদলার সময় আসবি না? পিছল ছাদ, একটা অঘটন ঘটতে আর কতক্ষণ? তুমি তো প্রায়ই আসো। আমার কথা বাদ দে। তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। কি কথা? বাড়ির প্রসঙ্গে একটা কথা। বুনো ভাই আমাকে বলেছেন, তিনি শুনেছেন বাবার কাছে। কথাটা সত্যি কিনা আমি জানতে চাই। আমি কিছু বলতে না বলতে আমাকে পাশ কাটিয়ে ছাদে উঠে গেলেন, আর তখন বৃষ্টি নামল। আমি দেখলাম মা ছাদের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছেন। সাদা চাদর গায়ে দিয়ে এসেছিলেন, সেই চাদরে তিনি মাথা ঢেকে দিলেন। আমি মার কাছে এগিয়ে গেলাম, কোমল গলায় বললাম, বৃষ্টিতে ভিজছ কেন মা? চলো ঘরে যাই। তুই যা। মার গলার স্বর কঠিন এবং কান্না ভেজা। আমি চলে এলাম। বুনু ভাইয়ের ঘরের পাশ দিয়ে যাবার সময় দেখি বুনু ভাইয়ের ঘাটে বাবা জুবুথুবু হয়ে বসে আছেন। বাবার পিঠে হাত রেখে বুনু ভাইও বসে আছেন। আমি দরজার সামনে দাঁড়িয়ে হাসি মুখে বললাম, কেমন আছো বাবা? জি ভালো আছি। আপনার শরীর ভালো? বাবা আমাকে চিনতে পারেননি। ইদানিং কাউকে প্রথম দর্শনে বাবা চিনতে পারেন না। এখানে কি করছো বাবা? ও আচ্ছা, তুই রঞ্জু, অন্ধকারে চিনতে পারিনি। বাইরে কি বৃষ্টি হচ্ছে? হ্যাঁ, ভালো ভালো, বৃষ্টি হওয়া ভালো। এখানে কি করছেন? বুনোর সঙ্গে গল্প করছি, আয় তুইও আয়। আমি বাবার পাশে বসলাম। তিনি আমার দিকে তাকিয়ে অল্প হাসলেন। সেই হাসিতে স্নেহ ছিল, প্রশ্রয় ছিল। বাবা নরম স্বরে বললেন, রঞ্জু, বাড়িটা নিয়ে সমস্যায় পড়েছি। সমস্যা কি আছে বাবা? আছে, সমস্যা আছে, জটিল সমস্যা। তুই ছেলে মানুষ, সমস্যা বুঝবি না। জানালা দিয়ে দেখ তো বৃষ্টি এখনো হচ্ছে কিনা। জানালা দিয়ে দেখার কিছু নেই, ঝুম বৃষ্টি হচ্ছে। মাকে এখনো ছাদে দাঁড়িয়ে ভিজছেন নাকি? ঘটাং ঘটাং শব্দে ঘুম ভাঙল। একেবারে কাক ডাকা ভোর। এত ভোরে জিতু মিয়া পানি তোলা শুরু করেছে। কাকদের ঘুমও তো ভালো করে ভাঙেনি। আমি বিস্মিত হয়ে বারান্দায় এসে একটা অদ্ভুত দৃশ্য দেখলাম। বাবা টিউবওয়েলের পাম্প চালাচ্ছেন। তাকে বিরত করার চেষ্টা করছে নিতু এবং বড় আপা। মাও আছেন। তিনি দূরে দাঁড়িয়ে আছেন, কিছু বলছেন না। নিতু তীক্ষ্ণ গলায় বলল, বাবা, তুমি কাউকে না ধরে দোতলায় উঠতে পারো না, আর তুমি পানি তুলছো। স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার। না মানার জন্য মঈনুদ্দিনের অবস্থা তো দেখলি, ফট করে চলে গেল। সে বয়সে আমার 1 বছরের ছোট। বাবা প্লিজ বন্ধ করো তো, প্লিজ। নিতু বাবাকে এসে প্রায় জড়িয়ে ধরল। বড় আপা বাবার কানে কানে কী সব যেন বলছেন। বাবা তার উত্তরে শুধু মাথা নাড়াচ্ছেন। মেজ ভাইও ঘুম ভেঙে আমার পাশে এসে দাঁড়িয়েছেন। তার দৃষ্টি তীক্ষ্ণ, মুখ কঠিন। মেজ ভাই আমার দিকে ফিরে বললেন, বড় আপা বাবাকে কি বলছে? বুঝতে পারছি না। বাড়ি নিয়ে কিছু বলছে বোধহয়। মনে হয় না, তাই বলছে। এরা দুজন ক্রমাগত বাবাকে জাপাচ্ছে, বাড়ি ছেড়ে দাও, বাড়ি ছেড়ে দাও। মেয়েদের বুদ্ধি, ইডিয়টস। মেজ ভাই থু করে থুতু ফেললেন। কদিন ধরেই দেখছি তার থুতু ফেলার রোগ হয়েছে। গর্ভবতী মেয়েদের মতো ক্রমাগত থুতু ফেলেন। থুতু ফেলার সময় তার মুখ ঘৃণায় কুঁচকে যায়। কার উপর এত ঘৃণা কে জানে। রঞ্জু, বলো। ওরা দুজন ক্রমাগত বাবাকে জপাচ্ছে, ক্রমাগত জপাচ্ছে। না, ওনার শরীর খারাপ, তাই সারাক্ষণ পাশে পাশে থাকে। আমরা সারা জীবন কষ্ট করেছি, এখন একটা সুযোগ পাওয়া গেছে, এরা সবাই সুযোগ নিতে দেবে না। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ভর্তি হবার সময় 700 টাকা লাগে। সেই টাকা কিভাবে জোগাড় করেছিলাম জানিস? না। শোভাকে বলেছিলাম, সেই বেচারি তার কানের দুল বিক্রি করে টাকা দিয়েছিল। ওদের বাড়িতে জানাজানি হয়ে যেতে একটা বিশ্রীকাণ্ড হয়। তুমি তার জন্মদিনে যাওনি কেন? তোকে কে বলল? আমি আমার এক ফ্রেন্ডের কাছে শুনেছি, অনেক রাত পর্যন্ত বেচারি তোমার জন্য অপেক্ষা করেছিল। কাজটা ভালো করনি। মনে ছিল না, খুব আপসেটিং লাগছিল, মানে এখনও লাগছে। আচ্ছা, ও কি এর মধ্যে এসেছিল? একদিন এসেছিলেন। গেট দিয়ে ঢুকে তারপর হঠাৎ দেখি বের হয়ে চলে যাচ্ছেন। তাই নাকি? তুমি আজ তাদের বাসা থেকে ঘুরে আসো না কেন?
যাবো, 2-1 দিনের মধ্যেই যাব। যেতে ইচ্ছে করে না, মেজাজ যেমন খারাপ হয়েছে, সবার সাথে শুধু ঝগড়া করতে ইচ্ছা করে। এখন মনে হচ্ছে বুনো ভাই সুখে আছে। দিনরাত শুয়ে বসে চিচি, যে ফ্যামিলির সবচেয়ে বড় ছেলের এই অবস্থা, সেই ফ্যামিলি এমন একটা সুযোগ কি ছাড়তে পারে? পারা কি উচিত? তোর কি মনে হয় উচিত? উচিত না, অফকোর্স উচিত না। এটা হচ্ছে আমাদের সার্ভাইভালের প্রশ্ন। আজ যদি এমন হতো যে বুনো ভাই ভালো একটা চাকরি করছে, আমি পাশ করে জয়েন করেছি, নিতুর বিয়ে হয়ে গেছে, তুমি তো পাশ করবেই, আর নিতুরও ভালো বিয়ে হবে, দেখতে সুন্দরী, বুদ্ধিমতী। আমি পাশ টাশ করবো না, পড়াশোনাও করবো না বলেই ঠিক করেছি। কেন? দূর, বেতনের এই 2-3 হাজার টাকায় আমার কিছু হবে না, বিজনেস করব। বিজনেস করবে, টাকা পাবে কোথায়? টাকা তো আছে, আমাদের এই জায়গাটাই হবে আমার ক্যাপিটাল। বাংলাদেশে কোটিপতি হওয়া এমন কিছু না, আমি 7 বছরের মধ্যে কোটিপতি হব। তুই কাগজে কলমে লিখে রাখতে পারিস। তখন 10টা পাশ করা ইঞ্জিনিয়ার আমার ফার্মে খাটাবো। আমি আমার ফার্মের নাম ভেবে রেখেছি, দ্য মাস্টার বিল্ডার্স। যদি বাড়িটা বাবা দিয়ে দেন তাহলেও কি কোটিপতি হতে পারবো? না, তাহলে পারবো না। বাবা বাড়িটা দিয়ে দিতে পারেন, এই সম্ভাবনা কিন্তু আছে। সম্ভাবনা আছে মানে? গতকাল একজন উকিল এসেছিল, বাবা খবর দিয়ে আনিয়েছিলেন বলে মনে হয়। দরজা বন্ধ করে কী সব লেখালেখি হলো। মাই গড, কি বলছিস তুই? মেজো ভাই আবার থুতু ফেললেন। তার শরীর উত্তেজনায় কাঁপছে। সেই প্রবল উত্তেজনা অনেক কষ্টে দমন করে বললেন, বাবা কোনো দলিলপত্র করলেও তা কোর্টে টিকবে না, কারণ তার মাথা ঠিক নেই। সাইকিয়াট্রিস্ট তার চিকিৎসা করছে। অপ্রকৃতস্থ মানুষ কোনো দলিল করতে পারে না। ভাইয়া, বাড়ির দলিল কিন্তু মার নামে, বাবার নামে না। মার নামে মানে? মার নামে কেন? মইনুদ্দিন চাচা মরবার আগে তাই বলে গিয়েছিলেন। মাকে বাড়ি দিতে বলে গিয়েছিলেন? হ্যাঁ। তোকে কে বলল? আমি জানি, বাবা বুনো ভাইয়াকে বলেছেন, বুনো ভাই আমাকে বলেছেন। মাকে সে কেন বাড়ি দেবে? আমিও তাই ভাবছি। জীবনের শুরুতে তিনি বেশ কিছুদিন আমাদের বাড়িতে ছিলেন, হয়তো তখন মা সেবা যত্নে খুশি হয়েছিলেন, সেটা মনে রেখেছেন। তুই এসব কি বলছিস? বন্ধু পত্নীকে ছোটখাটো উপহার অনেকেই দেয়, এটা দোষের কিছু না। ইনি বড়লোক মানুষ, বড় উপহার দিয়েছেন। মেজো ভাইয়ের মুখ বিবর্ণ হয়ে গেল। হতভম্ব ভাবটা তার মধ্যে আর যেন নেই। এখন অসম্ভব রাগে তার চোখ জ্বলছে। হারামজাদার এত বড় সাহস! হারামজাদা আমার মাকে অপমান করে। অপমানের কি দেখলে ভাইয়া? একজন উপহার হিসেবে একটা জিনিস দিচ্ছে। শৌরের বাচ্চা আমার মাকে বাড়ি উপহার দেবে কেন? ভেবেছে কি? এত অস্থির হচ্ছ কেন ভাইয়া? তুমি যা ভাবছো হয়তো সেসব কিছুই না। বিত্তবান মানুষের খেয়াল মোটেই না, মোটেই খেয়াল না। আমার মনে পড়ছে, মার যখন অ্যাপেন্ডিসাইটিসের পেইন হলো, সে মাকে নিয়ে ভর্তি করলেন সবচেয়ে বড় ক্লিনিকে। সারা রাত আমাদের সাথে ক্লিনিকে বসে রইলেন। এটা তো অন্যায় কিছু না। অন্যায় না মানে? হারামজাদা এত বড় সাহস, এত বড় সাহস! হইচই শুনে বুনো ভাই বের হয়ে এলেন। মেজো ভাই কাঁদো কাঁদো গলায় বললেন, বুনো ভাই, রঞ্জি সব কি বলছেন? আয়, তুই আমার ঘরে আয়। মেজো ভাই হাউমাউ করে কেঁদে উঠলেন। তাকে হাত ধরে টেনে নিয়ে যেতে হচ্ছে। মেজো ভাই কিছুতেই যাবে না। হইচই শুনে মাও এলেন। বিস্মিত স্বরে বললেন, কি হয়েছে রে? কিছু হয়নি মা, তুমি যাও, বললেন বুনো ভাই। মেজো ভাই চোখ লাল করে বললেন, না, তুমি যেতে পারবে না, তুমি থাকো, তোমার সঙ্গে আমার কথা আছে। কি কথা? বুনো ভাই মেজো ভাইকে কোনো কথা বলার সুযোগ দিলেন না, তার মুখ চেপে ধরলেন। মা ছোট্ট নিঃশ্বাস ফেলে এগিয়ে গেলেন। তার মাথার চুল প্রায় সবই পাকা, তবু আজ হঠাৎ করে মনে হলো যৌবনে আমার মা অসম্ভব রূপবতী ছিলেন। জীবনের শেষ প্রান্তেও তিনি সেই রূপের কিছুটা হলেও ধরে রেখেছেন। নিতু বারান্দায় এসে বলল, মেজো ভাইয়ের কি হয়েছে? মা বলল, জানি না। বড় আপা খুব কাঁদছে। কাদার মূল কারণ দুলাভাই চিঠিতে লিখেছেন তার ফিরতে আরও 2 সপ্তাহ দেরি হবে। সেমিনারের শেষ যে পেপার জমা দেওয়ার কথা, সেই পেপার তৈরিতে একটু সময় লাগছে। যে চিঠিতে তিনি এই সংবাদ দিয়েছেন, সেই চিঠির সঙ্গে কয়েকটা ছবিও পাঠিয়েছেন। সেই সব ছবির একটিতে স্কার্ট পরা একটি মেয়েকে দুলাভাইয়ের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। বড় আপার মর্মপীড়ার কারণ এই ছবি। বেহায়া ধরনের একটি মেয়ের গা ঘেঁষে সে ছবি তুলবে কেন? 2 সপ্তাহ বাড়িতে থাকছে কেন? এই 2 সপ্তাহ সে কি মেয়েটার সঙ্গে ঘোরার পরিকল্পনা করছে? আর যদি এরকম পরিকল্পনাও না থাকে, তাহলেই বা সে থাকবে কেন?
এতে তো এই মেয়েটার সঙ্গে ঘষাঘষির সুযোগ আরও বেশি হবে। এখন আমাদের পরিবারে একটা ক্রাইসিস পিরিয়ড যাচ্ছে। এর মধ্যে বড় আপায় তুচ্ছ ব্যাপার নিয়ে মাথা ঘামাচ্ছেন, খুব বিরক্তিকর ব্যাপার। তার কাছে লেখা চিঠি তিনি সবাইকে পড়াচ্ছেন। স্ত্রীর কাছে লেখা স্বামীর চিঠিতে ভালোবাসাভাসির কথা তেমন থাকে না, তবে দুলাভাইয়ের চিঠিতে সেই সব যথেষ্টই আছে। আপা তা নিয়ে মাথা ঘামাচ্ছেন না, কাদো কাদো মুখে সবাইকে চিঠি দেখাচ্ছেন। আমাকে ছাদে ডেকে নিয়ে গিয়ে বললেন, এখন কি করি বলতো? কিছু করতে হবে না। কিছু করতে হবে না মানে? ওই সব করে বেড়াবে আর আমি। বড় আপা, শান্ত হও। তুমি কি করতে চাও? ওকে আর্জেন্ট টেলিগ্রাম করে দে। কি লেখা থাকবে সেই টেলিগ্রামে? লিখবি আমার খুব অসুখ। এসব ছেলে মানুষের কোনো মানে হয় আপা? তোর কাছে ছেলে মানুষই, আমার কাছে ছেলে মানুষই না। ওকে আমি চিনি, ও মেয়ে দেখলেই এলিয়ে যায়। কি যে তুমি বলো। ঠিকই বলি, পুরুষ মানুষ চিনতে আমার আর বাকি নেই। নিজের স্ত্রী ছাড়া অন্য কোনো মেয়েকে দেখলেই পুরুষ মানুষের মন উদাস হয়। তুই টেলিগ্রাম করবি কি করবি না সেটা বল। করব না। আপা ব্যাকুল হয়ে কাঁদতে লাগলেন। তাকে শান্ত করবার জন্যই বলতে হলো, টাকা দাও, টেলিগ্রাম করে আসছি। লিখবি অবস্থা খুব সিরিয়াস, ডেথ বেড। ফিরে এসে যখন দেখবে তুমি দিব্যি ভালো, তখন কি হবে? কিছুই হবে না, ও খুশি হবে। টেলিগ্রাম করবার জন্য বড় আপা আমাকে 500 টাকার একটা নোট দিলেন। উদাস গলায় বললেন, টেলিগ্রাম করার পর যদি কিছু টাকা থাকে সেটা ফেরত দিতে আর হবে না। এর মধ্যে বাবার শরীর খুব খারাপ। এই খবর পেয়ে তানিয়া বাবাকে দেখতে এসেছিল। অনেকক্ষণ থাকলো, চা খেলো না, নিতুর সঙ্গে গল্প করলো। কথায় কথায় বলল, বাংলাদেশ তার ভালো লাগে, কিন্তু বেশি দিন থাকতে ইচ্ছা করে না। বাংলাদেশের মানুষদের কৌতূহল খুব বেশি। বিদেশে কেউ কাউকে নিয়ে মাথা ঘামায় না, যার কাজ তার কাছে। সেই এই মাসের শেষে ইংল্যান্ডে চলে যাচ্ছে, সেখান থেকে আমেরিকা যাওয়ার চেষ্টা করবে। আজকাল ভিসা খুব কড়াকড়ি করছে, তবু তার ধারণা অসুবিধা হবে না। বেশ কিছু ডলার খরচ করতে হয়, এই যা। তানিয়া হাসতে হাসতে বলল, সবাই আমাদের দেশের বদনাম করে, বলে টাকা দিলে এই দেশে সব কিছু হয়। আমার নিজের ধারণা টাকায় সব দেশেই কাজ হয়। ওই সব দেশে টাকা বেশি লাগে, আমাদের দেশে কম, এই হচ্ছে তফাৎ। বাচ্চা একটা মেয়ে, কিন্তু খুব গোছানো কথাবার্তা। নিতু বলল, তোমার বুঝি অনেক টাকা? হ্যাঁ। সে মার সঙ্গে কথা বলতে চলে গেল। মা চাদর গায়ে শুয়েছিলেন, উঠে বসলেন। তানিয়া বিস্মিত গলায় বলল, চাচার চেয়ে তো আপনার শরীর বেশি খারাপ। প্রথমবার যখন এসেছিলাম তখন তো এত খারাপ দেখিনি। কি হয়েছে আপনার বলুন তো? কিছু হয়নি মা। অবশ্যই কিছু হয়েছে, ভালো ডাক্তার দেখানো দরকার। ডাক্তার তো দেখাচ্ছি। দরকার হলে আপনি কোনো ক্লিনিকে ভর্তি হয়ে যান, যেখানে সর্বক্ষণ হাতের কাছে ডাক্তার থাকবে। আচ্ছা দেখি। না দেখা দেখি না, আপনি তো অবশ্যই করবেন। তুমি চাটা কিছু খেয়েছো? হ্যাঁ খেয়েছি। আমাকে নিয়ে ব্যস্ত হতে হবে না। আপনার অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছে জানেন। বাবার ক্যান্সার ধরা পড়ার পর থেকে বাবা আপনার কথা খুব বলতেন। মার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি বিব্রত মুখে আমার দিকে তাকালেন। আমি হাসলাম। সেই হাসি তো অভয় দেওয়ার চেষ্টা ছিল। মা বোধহয় তা ধরতে পারলেন না। তানিয়া বলল, বাবার যখন খুব অসহায় অবস্থা আপনাদের সঙ্গে থাকতেন, তখন তার একবার টাইফয়েড হলো। সেই সময় আপনি নাকি তার খুব সেবা করেছেন। একবার সারা রাত জেগে তার মাথায় পানি পট্টি দিলেন। এইসব কথা থাক মা। তানিয়া থামল না, সহজ স্বরে বলতে লাগলো, বাবা এসব কথা আগে কখনো বলেনি। অসুখ ধরা পড়ার পর খুব বলতেন। ব্যবসার জন্য আপনি আপনার বিয়েতে পাওয়া গলার হার বিক্রি করে তাকে টাকা দিলেন। ওই দিয়েই তার যাত্রা শুরু। বাবা বলতেন, পবিত্র কিছু টাকা নিয়ে আমি ব্যবসা শুরু করেছিলাম বলে এত দূর আসতে পেরেছি। চাচি, আমরা এসব তো কখনো শুনিনি। যখন শুনলাম আপনার প্রতি খুব গ্রেটফুল বোধ করলাম। মা আমার খুব মাথা ধরেছে, তুমি ওদেরকে নিয়ে গল্প করো। আর একটু বসি। আর কখনো দেখা হবে কিনা জানি না, আমি চলে যাচ্ছি। আচ্ছা চাচি, আপনি নাকি একবার গল্প করতে করতে বাবাকে বলেছিলেন আপনার যদি কখনো টাকা হয় তাহলে অনেকখানি জায়গা নিয়ে ধপধপে সাদা রঙের একটা বাড়ি বানাবেন। বলেছিলেন তাই না চাচি? হ্যাঁ, বাবা সেই কথা মনে রেখেছিলেন। এই বাড়িটা ঠিক সেই রকম করে বানানো। আপনি কি কোনোদিন সেটা বুঝতে পারেননি? মা জবাব দিলেন না। নিতু বলল, চলো আমরা ছাদে যাই, ছাদটা খুব সুন্দর। বাগান বিলাস গাছে ছাদটা ঢেকে ফেলেছে। তানিয়া নিতুকে সম্পূর্ণ আগ্রাহ্য করে বলল, আমরা গোড়া থেকে জানি এই বাড়ি আপনার, আর আপনারা কেউ কিছুই জানতেন না। মজার ব্যাপার না? বাবার অবশ্য ভয় ছিল আপনার এই বাড়ি নিতে রাজি হবেন না। আপনারা যে রাজি হয়েছেন আমার এতে খুশি লাগছে।
মার মুখ আরও ফ্যাকাশে হয়ে গেল। মেয়েটির উপর আমার খুব রাগ লাগছে। মা কষ্ট পাচ্ছেন এই বোকা মেয়ে কি তা বুঝতে পারছে না। চাচি, কি মা? আপনার তরুণী বয়সের অসম্ভব সুন্দর দুটো ছবি আমাদের বাসায় আছে। সাদা কালো ছবি, স্টুডিওতে তোলা, কিন্তু এত সুন্দর। আপনার নাকি ছবি তোলার দিকে কোনো আগ্রহ ছিল না, বাবা জোর করে তুলিয়েছিলেন। আমি আপনাকে ছবি দুটো পাঠিয়ে দেব। দরকার নেই মা, আমি পাঠাবো। ছবি দেখলে আপনার ভালো লাগবে। আমি এখন উঠি চাচি। আচ্ছা। বারান্দায় মেজো ভাইয়ের সাথে তানিয়ার দেখা হলো। তানিয়া বলল, আপনি কেমন আছেন? মেজো ভাই জবাব দিলেন না, ক্রুদ্ধ চোখে তাকিয়ে রইলেন। সেই চোখে আগুন ধকধক করছে। তানিয়া চলে যাবার পর মেজো ভাই আমাকে আড়ালে ডেকে নিয়ে বললেন, ওই মেয়েটার চোখ ব্রাউন, তুই লক্ষ্য করেছিস? হ্যাঁ, মইনুদ্দিন চাচার চোখও ব্রাউন। তাতে সমস্যা কি? সমস্যা কিছুই না। তুই ভালো মতো চিন্তাভাবনা করে বলতো আমাদের 5 ভাই বোনের কারো চোখ ব্রাউন কিনা। ভাইয়া, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল? মাথা খারাপ? ভালো প্রশ্ন না। আমি তোকে একটা প্রশ্ন করেছি, তুই হ্যাঁ বা না বলবি। ছি ভাইয়া। মেজো ভাই অগ্নিদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। একবার মনে হলো হয়তো তিনি ঝাঁপিয়ে পড়বেন আমার ওপর। আমি ভয় পেয়ে খানিকটা পিছিয়ে গেলাম। রাতে ভয়ঙ্কর একটা দৃশ্যের অবতারণা হলো। রাত তখন প্রায় 12টা। বুনো ভাইয়ের ঘর থেকে ক্রুদ্ধ হুঙ্কার শোনা যেতে লাগলো। ছুটে গিয়ে দেখি বুনো ভাইয়ের মতো মস্ত মানুষ মেজো ভাইয়ের সামনে কিলঘুষি মেরে যাচ্ছেন। মনে হচ্ছে মেরেই ফেলবেন। বুনো ভাইয়ের চোখ টকটকে লাল। আমার মনে হয় যে প্রশ্ন ভাইয়া আমাকে করেছিলেন সেই প্রশ্ন বুনো ভাইকেও করেছিলেন। অসুস্থ শরীরে মা ছুটে এলেন। ভয়ার্ত গলায় বললেন, কি হয়েছে? বুনো ভাই বললেন, কিছু না মা, তুমি ঘুমাও। মা মেজো ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে রে? মেজো ভাই মেঝেতে পড়ে গিয়েছিলেন। তার ঠোঁট কেটে রক্ত পড়ছে। সেই অবস্থাতেই বললেন, কিছু হয়নি, তোমরা সবাই শুধু শুধু ভিড় করছো। আমাদের বাড়িতে 2জন উকিল এসেছেন। মা তাদের সঙ্গে দরজা বন্ধ করে কথা বলছেন। উকিলদের একজন স্ট্যাম্পের সঙ্গে এনেছেন। সম্ভবত বাড়ি নিয়ে কিছু হচ্ছে। মা কোনো সিদ্ধান্ত নিয়েছেন। কি সিদ্ধান্ত আমরা কেউ জানি না। বাড়িটা আজ কেন জানি আরও সুন্দর দেখাচ্ছে। ধবধবে সাদা রঙের বাড়ি। একটু দূরে দাঁড়ালেই আকাশের ব্যাকগ্রাউন্ডে বাড়িটা চোখে পড়ে। মনে হয় নীল আকাশে একখণ্ড ধবল মেঘ। আমাদের এই সাদা বাড়ি।